জি স্যার দেখা যাচ্ছে। ওকে, গত ক্লাসের কোনো কোশ্চেন আছে while the other students are joining? ওকে, তো গত ক্লাসে কোনো কোশ্চেন নাই? তো আমরা বেসিক্যালি খুব বেসিক জিনিস নিয়ে ডিসকাশন করছি, ইভেন ইন দ্য লাস্ট ক্লাস এন্ড অলসো টুডে we shall be discussing very basic things of the auditor and the management. So today we are going to discuss about the management responsibility. One is auditor and other was auditee. So management is the auditee, you know. So management responsibilities. Today we'll try to cover the management responsibility, assurance providers responsibility, and management responsibility with regards to the error and fraud, and also the auditor's responsibility with regards to the error, fraud, compliance, risks. Then also we shall understand the related parties and expectation gap. So আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা অর্গানাইজেশন ইজ রান বাই দ্য ম্যানেজমেন্ট, ওনার হচ্ছে শেয়ার হোল্ডার, আর অডিট করে হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি। So as management is running the organization, they are having a specific roles and responsibility in accordance with the Companies Act in Bangladesh. তো একটা অর্গানাইজেশন রান করতে গেলে তার যে ডে টু ডে বিজনেস অপারেশন, তার ইন্টারনাল কন্ট্রোল সেট আপ, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ডেভেলপ করা, পলিসি ইমপ্লিমেন্ট করা, এবং প্রপার বুকস অফ দ্য অ্যাকাউন্টস মেনটেন করা, এগুলো হচ্ছে পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। সো অডিটর যেমন আপনার অ্যাকাউন্টিং রেকর্ডস বা ডকুমেন্টস এগুলো যেমন চেক করে, সো এগুলো আবার মেনটেন করা, এগুলো প্রপারলি প্রিজার্ভ করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। সো ম্যানেজমেন্ট এগুলো প্রপারলি যদি মেনটেন করে তাহলে একটা ভালো অডিট হবে, আদারওয়াইজ ইট উড বি অ্যান অডিট ইস্যু। সো আমাদের ডিসকাশন হবে যে যেটা আমরা বললাম যে ম্যানেজমেন্ট যেহেতু ম্যানেজিং দ্য কোম্পানি, সো এই ম্যানেজ করতে গেলে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি হবে এটা। আর অডিট এখন এই ম্যানেজ করতে গেলে বিভিন্ন ধরনের ইস্যু আসবে, বাট এখানে অডিটর তার একদম ডিটেল লেভেলে ডিসকাশন, ডিটেল লেভেলে তার অডিট এরিয়াটা থাকে না। সে যে কাজটা করবে মানে যেটা বললাম যে অর্গানাইজেশনে যদি ফ্রড এন্ড এরর হয়, তাহলে আমাদের মানে কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার থাকতে হবে। ফ্রড এন্ড এরর হলে অডিটরের কি রেসপন্সিবিলিটি, কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স যেমন ধর কোনো ল বা রেগুলেশন যদি কোনো নন কমপ্লায়েন্স হয় তাহলে অডিটর কি করবে। হ্যাঁ, রিলেটেড পার্টি ডিসক্লোজার দেওয়াটা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব, কিন্তু এখানে অডিটর কি চেক করবে এবং কি ধরনের সে রিপোর্ট করবে। সিমিলারলি মানি লন্ডারিং আছে, এই জিনিসগুলো আমরা আজকে একটু ডিসকাশন করব। কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, তাহলে আপনাদের এগুলো আমাদের একটা অডিট এন্ড অ্যাসুরেন্স, এটা মুখস্থ করা কিছু নাই, এগুলো হচ্ছে একদম শুধু একটু বুঝতে হবে। আদার দেন সাম টেকনিক্যাল জার্গন, you don't require to memorize the subject matter. তো আমরা যদি প্রথম স্লাইডটা দেখি যে ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর হোয়াট। তো এই স্লাইডে দেখবেন যে as I told you that the management is responsible for managing the business. So how do they manage the business? Like there are many day-to-day operations, like the operations includes, like the sales, marketing, production, process, delivery, transport, safety, ethics, environment, health, maintenance, assurance of compliances with the
companies' rules, regulations, to having the proper license and permits to keep into the organization, and যেমন ফাইন্যান্সের রেকর্ড মেনটেন করা, প্রসেস করা, ডেটা প্রসেস, ইনফরমেশন টেকনোলজি, তার এমপ্লয়ির পেরোল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার যে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ভেন্ডর ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, এই যে কাজগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে একটা অর্গানাইজেশনে ডে টু ডে অপারেট করতে গেলে তার ধরেন কর্পোরেট অ্যাফেয়ার্স, তার যদি একটা কোম্পানি সেক্রেটারিয়াল রিলেটেড ইস্যুস থাকে সেগুলো প্রপার রিপোর্টিং টু দ্য অথরিটিস, তারপর হচ্ছে লিগাল যে কেসগুলো থাকবে সেগুলো হ্যান্ডেল করা, প্লাস আপনার যে প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন, ট্রান্সপোর্ট, এগুলো সব এনশিওর করা। এই যে এন্টায়ার রেসপন্সিবিলিটি ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য বিজনেস, অর্গানাইজেশন এক একটা এক এক রকম হয়। যেমন আপনার মোবাইল অপারেটর একভাবে অপারেট করে আন্ডার দ্য রেগুলেশন অফ এমওপিটি। আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইজ রানিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ অথরিটি। তারপরে এরকম আবার লিস্টেড কোম্পানি, এরকম ব্যাংকিং কোম্পানি ইজ রানিং আন্ডার দ্য guidance of the Central Bank of Bangladesh. So either depending on the nature of the business, under the different legal framework, companies operating in a different way. But management থাকবে, particularly relevant the concerned যে management থাকবে, they are responsible to run the organization or to manage the business. So that is the very primary kind of thing. এখানে আপনাকে দেখবেন যে একটা অর্গানাইজেশনে যদি আপনারা জানেন যে কোনো কোম্পানিতে বা অর্গানাইজেশনে তার মিশন থাকে, ভিশন থাকে, অবজেক্টিভ থাকে, গোল থাকে, টার্গেট থাকে, এই এই যে জিনিসগুলো থাকে, তো অর্গানাইজেশনের যে এগুলো সেট করা থাকে ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য শেয়ার হোল্ডার্স। সো আপনার ম্যানেজমেন্ট, আমরা আগেও ডিসকাশন করেছিলাম যে শেয়ার হোল্ডাররা চায় কি, শেয়ার হোল্ডাররা মোর ডিভিডেন্ড, শেয়ার প্রাইস বাড়ুক, কোম্পানির নেটওয়ার্থ বড় হোক। সো শেয়ার হোল্ডার যেটি ইনভেস্ট করে, দে শুড বি গেটিং দ্য সুইটেবল রিটার্ন ফ্রম দেয়ার ইনভেস্টমেন্ট। So এই যে their return from the investment or the achievement of the relevant target, এগুলোর জন্য অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট থাকে, their first and foremost responsibility is to manage the business, ensuring the objectives are achieved in a right direction. I think it is clear to you. And the second thing, if you look at the second thing, the assessing the business risk. So এই যে বিজনেস রিস্ক, একটা অর্গানাইজেশন অপারেট করতে গেলে দেয়ার আর মাল্টিপল রিস্ক, লাইক দ্য অপারেশন রিস্ক, সেফটি হ্যাজার্ডস, তারপর আপনার লিকুইডিটি রিস্ক, ফরেন কারেন্সি রিস্ক, তারপর ফাইন্যান্সিয়াল রিস্ক থাকতে পারে, সাপ্লাই চেইন ইজ এ রিস্ক, তারপর আপনার লেবার আনরেস্ট থাকতে পারে, নন কমপ্লায়েন্স হয়ে গেলে সেটার একটা রিস্ক থাকে। দ্য মোস্ট ডেঞ্জারাস রিস্ক ইজ দ্য রেপুটেশনাল রিস্ক। সো এই যে বিভিন্ন ধরনের রিস্ক গুলো হয়, এগুলো অ্যাসেস করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট হ্যাজ টু অ্যাসেস দ্য বিজনেস রিস্ক, এবং এগুলো করতে গেলে ম্যানেজমেন্ট হ্যাজ টু টেক দ্য প্রপার স্ট্র্যাটেজিস, যে কি করবে না করবে। হ্যাঁ, তো এখানে অডিট, তাহলে এখন দেখেন এটা প্রত্যেকটার সাথে রেলেভেন্স হচ্ছে আপনার অডিটরের। যেমন অডিটরকে বুঝতে হবে ম্যানেজমেন্টের কি রেসপন্সিবিলিটি রিগার্ডিং দ্য বিজনেস, এবং অডিটর রেসপন্সিবিলিটি কি রিগার্ডিং দ্য অডিট অবজেক্টিভস। বিজনেস রিস্ক যদি আমরা বলি, যেমন ধরেন একটা রিলেভেন্ট যদি এক্সাম্পল দেই, ধরেন একটা কোম্পানিতে লিকুইডিটি রিস্ক আছে, কোম্পানি টাকা পয়সা নাই, ইটস ডিফিকাল্ট ফর দ্য কোম্পানি টু settle the long outstanding dues, or to settle the the normal vendors day-to-day payments. In that case, আপনি দেখবেন যে ওই এখানে organization could be under threat to continue its operation. In that case, এখানে management responsibility is to assess the risk. Then management has to understand what is the significance of this risk, what would be the consequence for this risk, and what would be the
mitigation against the risks and how they will manage the risk. That is the responsibility of the management. Similarly, auditor has to understand whether management has assessed the risk properly or not. একটা কোম্পানিতে লিকুইডিটি রিস্ক আছে, the management এটা কিভাবে অ্যাসেস করছে, what are the parameters, what are the predictions, what are the assumptions have been taken in place to assess the risk. তারপরে এটার সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্স মানে হচ্ছে অডিটরের ক্ষেত্রে অলওয়েজ দেখতে হবে ইট ইজ ম্যাটেরিয়াল অর ইম্যাটেরিয়াল। ইফ ইট ইজ ম্যাটেরিয়াল দেন দেয়ার ইজ এ বিগ কনসার্ন ফর দ্য অডিটর, or it's not so material or immaterial, the auditor is not a big issues for the auditor. If the thing is material, then auditor has to sit with the management or to those charged with governance and understand how management is mitigating this risk. If it is not properly addressed and reported to the financial statements, then auditor will pick up these issues and auditor can make his opinion on the face of the audit report. So this is the two-way working from the management part and other one from the auditor's part. So এখানে আপনি যদি দেখেন যে এরকম যেমন ধরেন একটা রিস্ক থাকলে ম্যানেজমেন্টকে সেটা সেফগার্ড নিতে হবে। যেমন ধরেন অ্যাসেট লস হয়ে যেতে পারে, এটা একটা রিস্ক, তাহলে ম্যানেজমেন্টের সেফগার্ড কি, অডিটর এখানে ম্যানেজমেন্ট প্রপারলি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে কিনা, এখানে অ্যাসেট গুলো ইন্স্যুরেন্সের আন্ডারে কাভারেজ নেওয়া হয়েছে কিনা, এখানে তাদের প্রপার সেফগার্ড নেওয়া হয়েছে কিনা, এই দায় দায়িত্বগুলো হচ্ছে ম্যানেজমেন্টের। কিন্তু এখানে অডিটরের ওই অপারেশনালের কোনো দায় দায়িত্ব নাই, অডিটর শুধুমাত্র এখানে ওপিনিয়ন দিবে। সো এভাবে মানে রিলেশন গুলো হয় আর কি, যে কিভাবে ম্যানেজমেন্ট সেই রিস্ক গুলো অ্যাসেস করে। যেমন কোন একটা অর্গানাইজেশনের যদি রেপুটেশনাল রিস্ক হয়, মনে করেন কোন একটা কোম্পানি তার মিল্ক পাউডারের বিজনেস করে, এখন প্রচার হয়ে গেল যে আপনার এখানে মেলামাইন পাওয়া গেছে, তাহলে দেখেন বিকজ অফ দিস রেপুটেশনাল রিস্ক এন্টার বিজনেস উড বি আন্ডার থ্রেট। এই জন্য এগুলো দেখতে হয়। তারপর আপনার হচ্ছে যে ধরেন আপনি কোন একটা কোম্পানিতে দেখলো যে ম্যানেজমেন্ট কোনো নন কমপ্লায়েন্সটা ঠিক মতো অ্যাড্রেস করে নেই, নন কমপ্লায়েন্স হয়ে গেছে, তার মানে এখন ধরেন রেসপেক্টিভ যে গভর্নমেন্ট অথরিটি আছে বা রেগুলেটর আছে তারা কোম্পানি বন্ধ করে দিতে পারে, তারপর আপনার তার পেনাল্টি ইম্পোজ করতে পারে, বিভিন্ন ধরনের ফাইন আসতে পারে। সো টু অ্যাভয়েড সাচ পেনাল্টি অর এই যে আপনার যে আনএক্সপেক্টেড কাইন্ড অফ অ্যাকশনস অ্যাভয়েড করার জন্য কি করে ম্যানেজমেন্ট প্রপারলি রিস্কটাকে অ্যাসেস করে সেফগার্ড করে। তো নরমালি কি হয়, অ্যাসেস করতে হয় একটা রিস্ক, সেটাকে আপনি ইভালুয়েট করতে পারে বেসড অন ইটস সিগনিফিকেন্স, and then management has to take the proper safeguards against the assets. তো এখন আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট, যেমন অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ অ্যাক্ট কি কি বইপত্র মেনটেন করতে হবে, এগুলো বলা আছে যে কি কি কোম্পানি বইপত্র মেনটেন করতে হবে সেটা দেখতে হবে। এবং অ্যাসেট সেফগার্ড করাও কিন্তু, যেটা আমরা বললাম, এটা কিন্তু যে ডাইরেক্টর রেসপন্সিবিলিটি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, যে অ্যাসেট সেফগার্ড করা। তো এটা কিন্তু যখন কোম্পানিজ অ্যাক্ট বলবো তার মানে এটা হচ্ছে লিগাল রেসপন্সিবিলিটি। সো ডাইরেক্টরের কিন্তু লিগাল রেসপন্সিবিলিটি আছে ফর সেফগার্ডিং দ্য অ্যাসেটস অফ দ্য কোম্পানি। তো এই যে সেফগার্ড করতে গেলে এই যে বোর্ড অফ ডাইরেক্টর তাদেরকে দে হ্যাভ টু টেক দ্য রিজনেবল স্টেপস ফর প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ দ্য ফ্রড এন্ড ইররেগুলারিটিস। এখানে বিভিন্ন ধরনের ফ্রড হতে পারে, তারপর ইররেগুলারিটি থাকতে পারে, এগুলোর জন্য সে প্রপারলি রিজনেবল যে স্টেপস গুলো আছে সেগুলো তারা মেনটেন করবে। এখন মনে করেন ইনভেন্টরি একটা অ্যাসেট বা ইকুইপমেন্ট একটা অ্যাসেট, এগুলো ঠিক মতো চুরি টুরি যদি হয়ে যায়, তাহলে ম্যানেজমেন্ট কি করতে হবে, ম্যানেজমেন্টকে একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করা মানে কি, মনে করেন যে যে কেউ চাইলেই ইজি অ্যাক্সেস পাবে না, তারপরে এগুলোর প্রপার রেকর্ড থাকবে,
এগুলোর মুভমেন্ট গুলো মনিটর করা হবে, এগুলো সিস্টেমাইজ করা হবে। এগুলো যখন থাকবে তাহলে তারা বলতে পারবে যে আপনার সিস্টেমস এন্ড কন্ট্রোল যেটা আছে দে আর অপারেটিং ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি। সো যেমন ধরেন একটা অর্গানাইজেশনে কি থাকে, ধরেন ল্যান্ড থাকে, প্রপার্টি থাকে, যেগুলো ধরেন একটা ল্যান্ডের, তো ল্যান্ডের যে ওনারশিপ থাকে, টাইটেল টাইটেল অফ দ্য ল্যান্ড, এটা কোম্পানির নামে আছে কিনা, এই ডকুমেন্ট গুলো প্রিজার্ভ করা। তারপরে আপনার ল্যান্ড, বিল্ডিং, লিজহোল্ড বা ফ্রিহোল্ড প্রপার্টি বা আদার অ্যাসেট গুলো থাকে, সেগুলোর প্রপার ডকুমেন্ট আপনাকে মেনটেন করতে হবে। তারপর আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং, এগুলো আপনারা পড়ে থাকবেন, যে ডেলিগেশন অফ অথরিটি বা লেভেল অফ অথরিটি। তো ডেলিগেশন অফ অথরিটি বা লেভেল অফ অথরিটি যেটা হয়, যে যেমন ধরেন কোন একটা ট্রানজেকশন, ধরেন ফাইন্যান্স ম্যানেজার 5 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্রুভ করতে পারে, 10 লাখ হলে ধরেন ফাইন্যান্স কন্ট্রোলার, 20 লাখ হলে ফাইন্যান্স ডাইরেক্টর, 1 কোটি টাকা হলে ম্যানেজিং ডাইরেক্টর, উপরে গেলে বোর্ড অফ ডাইরেক্টর। এভাবে বিভিন্ন লেভেল অফ অথরিটি সেট করা হয়। এবং একজনের কাজ একজন করে না, এটি ইন্টারনাল চেক বলি আমরা। যেমন ধরেন একজন প্রিপেয়ার করবে, আর একজন রিভিউ করবে, আর একজন অ্যাপ্রুভ করবে। তারপর এগুলো 3 ওয়ে ম্যাচিং দেখা হয়। আহ, যেমন 3 ওয়ে ম্যাচিং কি জিনিসটা, কে কে বলতে পারবেন? হোয়াট ইজ 3 ওয়ে ম্যাচিং ফর ফর দ্য পেমেন্টস? কোন একটা পেমেন্ট করতে গেলে বিফোর দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর দেয়ার ইজ এ 3 ওয়ে ম্যাচিং। সো হোয়াট ইজ দিস? কি বলতে পারছেন না কেউ? 3 ওয়ে ম্যাচিংটা কি শুনতে পাচ্ছেন? স্যার অ্যামাউন্ট, তারপর পার্সন হবে আর একটা স্টেটমেন্ট। জি, অ্যামাউন্ট পার্সন দিতে হবে স্যার, আর একটা স্টেটমেন্ট। না না, অ্যামাউন্ট পার্সন না। কোনো একটা পেমেন্ট করতে গেলে 3 ওয়ে ম্যাচিং করতে হয়, 3টা ওয়েতে ম্যাচিং করতে হয়। সেটা কি? সেটা কিভাবে ম্যাচ করে? কেউ বলতে পারতেছেন না? এটা তো খুব মানে খুব বেসিক জিনিস। এবং অডিটর যখন একটা অডিট করে, পেমেন্ট গুলো চেক করে, তখন সে কিন্তু 3 ওয়ে ম্যাচিংটা চেক করে। কেউ বলতে পারলেন না, এতগুলি স্টুডেন্ট? একটা পেমেন্ট করতে গেলে 3টা ওয়েতে ম্যাচ করতে হয়। ভেরি সিম্পল। ফার্স্ট থিং হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট পারচেজ করার আগে তাকে পারচেজ অর্ডার দিতে হয়, তাহলে পারচেজ অর্ডার হচ্ছে একটা ডকুমেন্ট। তারপরে যখন আপনার গুডসটা রিসিভ করা হয়, তখন গুডস রিসিভ নোট তৈরি করা হয়, গুডস রিসিভ নোট বা সার্ভিস রিসিভ নোট। তাহলে দুইটা হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে ইনভয়েস। এই 3টা ডকুমেন্টে যখন একই ইনফরমেশন, স্কোপ অফ ওয়ার্ক এবং অ্যামাউন্ট, তারপর হচ্ছে যে প্রপার কোয়ান্টিটি, যেভাবে অর্ডার করা হয়েছিল ঠিক সেই পরিমাণে রিসিভ করা হয়েছে এবং সেই পরিমাণে অ্যামাউন্টটা পেমেন্ট হবে, এই যে 3টা ওয়েতে যখন ম্যাচ করা হয়, তখনই কিন্তু একটা পেমেন্ট রিলিজ করা যায়। সো দিস ইজ কল 3 ওয়ে ম্যাচিং। তাই এগুলোর প্রসিডিউর ডেভেলপ করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। তারপর ম্যানেজমেন্টকে বা বোর্ড অফ ডাইরেক্টরকে কি করতে হয়? বিভিন্ন ধরনের প্রসিডিউর ইমপ্লিমেন্ট করতে হয়, যেটা কিনা ফ্রড এবং কোনো বড় ধরনের যদি কোনো এরর টেরর থাকে, সেগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারে। যেমন 3 ওয়ে ম্যাচিং এর কথা বললাম, এটা এরর হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, তারপর ফ্রড হওয়ার সম্ভাবনা কম। সো এই জিনিসগুলো আমাদের, যেমন ধরেন পারচেজ অর্ডার যখন ইস্যু করে, এটা কিন্তু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, তারা কিন্তু পারচেজ অর্ডার ইস্যু করে। গুডস রিসিভ নোট করে ফ্যাক্টরিতে, যারা ইউজার আছে ফ্যাক্টরিতে, তারা কিন্তু গুডস রিসিভ নোট ইয়ে করে। আর ইনভয়েসটা আছে ধরেন ফাইন্যান্সের কাছে। তাহলে 3 জায়গা থেকে ডকুমেন্ট আসলে ভ্যালিডেট হলো এবং পেমেন্ট হয়ে গেল। তো এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে এস্টাবলিশ করতে হবে। অডিটরের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে কিনা। তো আহ, তারপর হচ্ছে যে আপনার
অ্যাকাউন্টিং রেকর্ডস, যেমন একটা অর্গানাইজেশনের বুকস অফ অ্যাকাউন্টস বা রেকর্ডস এগুলো মেনটেন করতে হবে। যেমন এখানে আছে যেমন ক্যাশ পেমেন্ট বা রিসিট, হ্যাঁ রিসিট গুলো থাকবে। অ্যাসেটের যেগুলো ইনফরমেশন, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, লাইবিলিটি এগুলো থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টরকে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে আমরা যেটা বলছি যে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড ডেলিভারিং দ্য রেজিস্টার। তো এখন ইন প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটরকে কি, সরি ডাইরেক্টরকে কি করতে হবে, সুইটেবল অ্যাকাউন্টিং পলিসিকে সিলেক্ট করতে হবে, সুইটেবল অ্যাকাউন্টিং পলিসি, এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে কনসিস্টেন্টলি। যেমন আপনার ইনভেন্টরি অ্যাকাউন্টিং পলিসি কি, ফিক্সড অ্যাসেটের কি, রেভিনিউ রিকগনিশন পলিসি কি, এগুলো আপনাকে পলিসি নিতে হবে এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে কনসিস্টেন্টলি থ্রু আউট দ্য ইয়ার। এবং আপনি টাইম টু টাইম চেঞ্জ করবেন, এরকমটা যাতে না হয়, একবার এই পিরিয়ডে একরকম পরের পিরিয়ডে আর একরকম, এরকম যাতে না হয়। তো এগুলো করতে হবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট থিং হচ্ছে ম্যানেজমেন্টকে কি করতে হয়, বিভিন্ন ধরনের জাজমেন্ট এবং এস্টিমেট নিতে হবে। যেমন কোন একটা ডেটর্স যদি আপনার, তার ব্যাড ডেট প্রভিশন কি হবে, এখন ডেটর্স 3 মাস হলো টাকা দেয় না, 6 মাস হলো টাকা দেয় না, 1 বছর ধরে টাকা দেয় না, তাহলে সেটা একটা জাজমেন্ট করতে হবে যে সে কি আদৌ টাকা দিবে। সো বেসড অন দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ টু টেক দ্য প্রভিশন, ব্যাড ডেট প্রভিশন, তারপরে রাইট অফ করতে হবে মানে মানে অন টাইম। এস্টিমেট করতে হবে, যেমন আপনি ধরেন বিভিন্ন ধরনের কি করে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত নেবেন, অ্যাসেটের উপর কত, ইকুইপমেন্টের উপর কত, তারপর কন্ট্রাক্ট, ওয়ারেন্টি, গ্যারান্টি, এগুলোর উপর বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টকে জাজমেন্ট এবং এস্টিমেট অ্যাপ্লাই করতে হয়। সো এগুলো যাতে রিজনেবল হয় এবং প্রুডেন্ট হয়, এগুলো হচ্ছে দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। তো এগুলো দেখেন, এগুলো আমরা সবসময় একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ হয় যেটা আমরা হয়তো বা খুব কম লোকই বুঝতে পারি। কোন একটা অ্যাকাউন্ট যখন প্রিপেয়ার হয়, এগুলো সাপোর্টেড বাই ডকুমেন্টস, ডকুমেন্টস ইজ সাপোর্টেড বাই সার্টেন পলিসিস অ্যান্ড প্রসিডিউরস। এই সার্টেন পলিসি প্রসিডিউর, এখান থেকে ম্যানেজমেন্টকে বলা আছে তুমি এগুলোর ব্যাপারে এই জাজমেন্ট নেবা, এস্টিমেট নেবা, এবং এগুলো বেসিসে অ্যাকাউন্টিং করবা, ট্রানজেকশন করবা। আর একটা হচ্ছে প্রপারলি ডিসক্লোজার দিবা টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং একটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে গেলে আপনারা জানেন যে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সুটেবল ক্রাইটেরিয়া, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি নিবেন, এগুলো অনুযায়ী আপনাকে কমপ্লাই করতে হবে, একটা কমপ্লাই করতে হবে। কারণ কেন, কারণ অডিটর কিন্তু তার অডিটের মধ্যে বলে দেয় যেটা আইএফআরএস এর অনুযায়ী তৈরি করা হয়েছে। তাহলে অডিটর তখনই বলতে পারবে যখন এখানে এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো উইথ দিস নোট we can understand that the preparation of the financial statement is the responsibility of the management. এবং এই যে অ্যাকাউন্ট যেটা প্রিপেয়ার করা হলো, it should be on the going concern basis. গোয়িং কনসার্ন বেসিস আপনাকে করতে হবে। গোয়িং কনসার্ন বেসিসটা কি, যে আমরা ধরে নিতেছি কোম্পানি ক্যান অপারেট ইজ ইজ কোম্পানি ক্যান কন্টিনিউ ইটস অপারেশন ফর দ্য ফোরসিয়েবল ফিউচার। এটার বেসিসে, এই গোয়িং কনসার্নের বেসিসে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করব, ম্যানেজমেন্ট এটা প্রিপেয়ার করবে। আনটিল অ্যান্ড আনলেস it is inappropriate to presume that the company will continue in business. কোম্পানি যদি কোনো থ্রেট না থাকে, কোম্পানি অপারেট করতে পারবে না বা কোম্পানি অপারেট করবে না ফিউচারে, এরকম যদি কোনো বিষয় আসা না থাকে, তাহলেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যেটা প্রিপেয়ার করবে, ইট শুড বি অন দ্য গোয়িং কনসার্ন বেসিস। তো এই অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করা হয়, এটা অডিট করা হয়, এবং এই অডিটেড অ্যাকাউন্টসটা শেয়ার হোল্ডার বা মেম্বার অফ দ্য কোম্পানি বা শেয়ার হোল্ডার, হ্যাঁ, অ্যানুয়াল জেনারেল মিটিং এটাকে প্লেস করবে এবং এটাকে আপনার প্লেস করবে এবং এটাকে অ্যাপ্রুভ করবে। এই দায়িত্বও কিন্তু ম্যানেজমেন্টের। তাহলে প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যানেজমেন্টের, এবং ডিউলি ইট শুড গেট অডিটেড বাই দ্য রেসপেক্টিভ অডিটর, and it must be laid before the members of the company in an
জেনারেল মিটিং, ওর কিছু টাইম ফ্রেম থাকে সেগুলোর বেসিসে আর কি। তো এই হচ্ছে মোটা দাগে আপনার ম্যানেজমেন্ট বা ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি। এবার আসেন যে কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল ল অ্যান্ড রেগুলেশন। তো তার আগে আমি একটু ডিসকাশন করি। আপনারা যদি দেখেন যে আমরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অডিটরকে বিভিন্ন সময় কি করতে হয়, একটা রেসপেক্টিভ অডিটিং স্ট্যান্ডার্ডই আছে, communication with those charged with governance. So you have to understand what is the difference and the responsibilities of the management and those charged with governance. এখন ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি আর those charged with governance বলতে কি বুঝি, or what is their objective, what is the scope of their work. তো ম্যানেজমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট যারা, তাদের হলো এগুলো হলো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি, তারা মানে একদম পেরোলে, তারা বেতনভুক্ত কর্মচারী, তারা বেতন পায়। এটা ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত যারা কোম্পানির বেতনভুক্ত কর্মচারী, হু হ্যাজ হু ইজ হোল্ডিং দ্য এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য কোম্পানি, দে আর কল্ড ম্যানেজমেন্ট। তারা ডে টু ডে অপারেশন করবে। হ্যাঁ, যেমন ধরেন ডে টু ডে অপারেশন মানে কি, সেলস, পারচেস, মার্কেটিং, তারপরে এই যে অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, ট্রেজারি, ফাইন্যান্স, পেরোল, এইচআর, লিগ্যাল অ্যাফেয়ার্স, কর্পোরেট অ্যাফেয়ার্স, সেফটি, এনভায়রনমেন্ট, হেলথ, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওয়্যার হাউসিং, ডিসপ্যাচ অফ দ্য প্রোডাক্টস, দেন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট সেফটি। এই যে যা যা বললাম, এই সমস্ত কাজকর্মের জন্য যারা রেসপন্সিবল তাদেরকে আমরা বলে থাকি ম্যানেজমেন্ট, যেমন এক্সিকিউটিভ ডাইরেক্টর। আরেকটা হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, মানে গভর্নেন্সের জন্য যাদেরকে চার্জ করা যায় তারা হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স। সো তাদের ইয়েটা হচ্ছে আরেকটু উপরের দিকে, তারা কোম্পানির স্ট্র্যাটেজিক ডিরেকশনস এনশিওর করে অফ দ্য কোম্পানি। যেমন ধরেন কোন একটা কোম্পানি যদি লিস্টেড কোম্পানি, প্রথমে থাকে ম্যানেজমেন্ট, তারপরে থাকে, তার উপরে থাকে অডিট কমিটি, তার উপরে থাকে বোর্ড অফ ডাইরেক্টরস। সো বোর্ড অফ ডাইরেক্টরস একটা সাব কমিটি হচ্ছে অডিট কমিটি। এই অডিট কমিটি এনশিওর করে whether organization is moving on a right direction to achieve its objective or not, and তারা বোর্ডকে অ্যাসিওর করে on a certain matters, যে যেমন ধরেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক আছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক আছে, কোন ধরনের ধরেন অডিট অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে আপনার অডিটের যে আরেকটা যে থাকে স্যার লিস্টেড কোম্পানিতে এনআরসি, সেটা কি স্যার ওই যে গভর্নেন্সের পার্ট? জি জি, অবশ্যই। একটা বোর্ড অফ ডাইরেক্টরে দুটো সাব কমিটি থাকে অ্যাজ পার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। একটা যেটা আমরা বললাম অডিট কমিটি, আর একটা হচ্ছে নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি বা এনআরসি। এনআরসির দায়িত্ব হচ্ছে এই যেমন ধরেন ধরেন আপনি একটা কোনো ডাইরেক্টরকে সিলেক্ট করবেন, ডাইরেক্টরকে চুজ করা, সিলেক্ট করা, ইভ্যালুয়েট করা, এগুলো তাদের কাজ। তারপর অর্গানাইজেশনের এমপ্লয়মেন্ট পলিসি, পেরোল পলিসি, তাদের ট্রেনিং ডেভেলপমেন্ট, তাদের স্যালারির স্ট্রাকচার, বেনিফিট, এমপ্লয়ীদের রিলেটেড যত ধরনের কাজ হয়, এগুলো সবগুলোর দায়িত্ব হচ্ছে নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, এটা হচ্ছে এনআরসি। The NRC will be acting as a subcommittee of the board of directors. Similarly, audit committee is a subcommittee of the board of directors. So আমরা এটা ডিসকাশন করব, এখানে ডিসকাশন করব ইজ এ পার্ট অফ আওয়ার সিলেবাস, এটা আমরা ডিসকাশন করব। তো এখানে যে মূল জিনিসটা আছে সেটা হচ্ছে তাহলে ম্যানেজমেন্ট। স্যার ম্যানেজমেন্টের ইয়া ছাড়া যেমন এনআরসি, তারপর হচ্ছে অডিট কমিটি, তারপর হচ্ছে অডিট কমিটি, এনআরসি, এই সবগুলাকে হচ্ছে আমরা ইয়ে বলবো এটাকে আপনারা এগুলা শুনেন, গভর্নেন্স। হ্যাঁ এগুলো হচ্ছে এক্সাম্পল বলতেছে, হ্যাঁ, কিন্তু এই এক্সাম্পল দিয়ে মুখস্থ করলে হবে না, জিনিসটা বুঝতে হবে তাদের রোলটা কি। যারা ডে টু ডে অ্যাক্টিভিটিতে, মনে করেন একটা ছোট্ট কোম্পানি, ওখানে অডিট কমিটিও নাই, এনআরসিও নাই, আছে না, একটা প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানিতে এনআরসিও নাই, অডিট কমিটিও নেই। এখন ধরেন এক্সাম্পল, এই ধরেন ফাইন্যান্স ডাইরেক্টর বা ধরেন ম্যানেজিং ডাইরেক্টর, আরো সহজ করে বলি, ম্যানেজিং ডাইরেক্টর আছে এবং ওই ম্যানেজিং ডাইরেক্টরই আবার বোর্ড অফ ডাইরেক্টর
তার মানে দেখেন এখানে ওই ম্যানেজিং ডাইরেক্টর একবার প্লে করতেছে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে, আবার সে কিন্তু দোষ চার্জ উইথ গভর্নেন্স হিসেবে তার রোল প্লে করতেছে। এখানে একই লোক কিন্তু দুইটা রোল প্লে করতেছে। সামটাইমস ইজ এ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, সামটাইমস ইজ এ পার্ট অফ দ্য দোষ চার্জ উইথ গভর্নেন্স, বিকজ ম্যানেজিং ডাইরেক্টরকে ডাইরেক্টলি এখানে রেসপন্সিবল করা হয়। যেমন ধরেন আপনি যদি কোনো একটা অ্যাকাউন্টেন্ট হন, আপনি আপনি তো অ্যাকাউন্টস অ্যাপ্রুভ করতে পারেন না, অ্যাপ্রুভ করার তো অথরিটি আপনাকে দেয়নি, তাই না? তো এখন আপনাকে তো কেউ চার্জ করতে পারবে না, আপনি একটা সিনিয়র এক্সিকিউটিভ, আপনাকে কেউ চার্জ করবে না, because you are not responsible for that, so you are a part of the management, but you are not the those charged with governance. The person who is responsible and the person who can be eligible to be charged with governance, that person is the those charged with governance, এই ডেফিনেশনে পড়ে। So this is just an example, বাট একটা ছোট কোম্পানিতে দেখবেন ওই বোর্ড অফ ডাইরেক্টর, ওই হচ্ছে দোষ চার্জ উইথ গভর্নেন্স, আবার ওই হচ্ছে ম্যানেজমেন্ট। যেমন একটা এক্সাম্পল দিলাম, একটা প্রাইভেট কোম্পানিতে ধরেন ফাইন্যান্স ডাইরেক্টর, ও বোর্ডের ডাইরেক্টর, ও বোর্ড অফ ডাইরেক্টর, ওই দোষ চার্জ উইথ গভর্নেন্স, আবার ওই হচ্ছে পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। বাট ইফ ইউ থিঙ্ক এজ এ ব্রডার কনসেপ্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, যারা ডে টু ডে অ্যাক্টিভিটিতে কাজ করে তাদেরকে ম্যানেজমেন্ট বলা হয়, আর যারা অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক ডিরেকশন সেট করে তাদেরকে দোষ চার্জ উইথ গভর্নেন্স বলা হয়। বুঝা গেল? ইয়েস স্যার। তো এখন আরেকটা হচ্ছে এনশিওরিং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল ল এন্ড রেগুলেশন। তো আপনারা এই যে আমাদের বই যেটা আছে 23 নাম্বার পেজ, হ্যাঁ, কমপ্লায়েন্স উইথ ল এন্ড রেগুলেশন, একটু বের করেন তো। এগুলো আর ওই যে বিসেকের কর্পোরেট গভর্নেন্স, এটা তো আর এগুলো তো অ্যাভেলেবেল 23 তো এগুলো আমি যেটা বলছি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বের কর্পোরেট করেছি স্যার। গভর্নেন্স গাইডলাইন, এগুলো তো একদম বইতেও অ্যাভেলেবেল, একদম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, পাবলিক ডকুমেন্ট। সো এগুলো আর আমি এগুলো এখানে নিয়ে খুব একটা ডিসকাশনের কিছু নাই, বাট এই জিনিসগুলো একটু জানতে হবে, কারণ যে কোনো একটা লিস্টেড কোম্পানিতে এই বিসেকের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে, এটা এটা তাদেরকে কমপ্লাই করতে হবে। তো এখানে আমাদের স্লাইডে যেটা বলছি যে এনশিওরিং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল ল এন্ড রেগুলেশন, তো এটা আমরা আবারও ইটস এ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, কোম্পানির প্রপারলি কমপ্লায়েন্ট কিনা, whether company is complying with the relevant law and regulations, এটা তো এটা দেখতে হবে। তো এখানে সিকিউরিটি এক্সচেঞ্জের দেখেন রেগুলেশন এক জিনিস, অ্যাক্ট একটা জিনিস। যেমন কোম্পানিজ অ্যাক্ট, এটা হচ্ছে অ্যাক্ট। রেগুলেশনটা কি হয়, যারা রেগুলেটর, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটর, তারা রেগুলেশন দেয়। তো রেগুলেশনের বেশি, রেগুলেশনের অথরিটি একটু বেশি আর কি। সেগুলো যদি কনফ্লিক্ট করে কখনো কোম্পানিজ অ্যাক্ট অথবা রেগুলেশন অ্যাক্ট, তাহলে রেগুলেটরটা মানতে হবে। যেমন ধরেন অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট, আপনাকে প্রাইভেট কোম্পানিতে ডাইরেক্টরের সংখ্যা 2 জন, বা লিস্টেড কোম্পানিতে ধরেন 3 জন, যদি এরকম থাকে, কিন্তু ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেগুলেটর তারা বলছে যে না, লিস্টেড কোম্পানি হলে তোমার 5 জন থাকতে হবে মিনিমাম ডাইরেক্টর, তখন আপনাকে ওইটাই মেনটেন করতে হবে। দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। তো এছাড়া এখন এখন আপনি দেখেন পেজ নাম্বার 23 তে যেটা বলা হচ্ছে যে স্যার security- কর্পোরেট গভর্নেন্স কোড 2018 আর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, দুইটা কি সেম জিনিস নাকি দুইটা ডিফারেন্ট? সেম জিনিস, এগুলো টাইম টু টাইম আপডেট হয়, 12 সালে 18 সালে আবার বিভিন্ন এসআর মাধ্যমে চেঞ্জ হচ্ছে হয়ে স্যার যায়। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আমাদের অডিট এন্ড অ্যাসুরেন্স বইয়ে যেটা দিছে, এটা কি জি ওইটার জি একটা একই অংশ হ্যাঁ, শর্ট করে এনে দিয়েছে নাকি? একই জিনিস সব এক জিনিস। এখানে তো শর্ট অল্প কিছু অংশ আছে আর কি। জি স্যার, বুঝতে এখানে তো পেরেছি। এখানে কর্পোরেট গভর্নেন্স কোডের মধ্যে ওই যে আপনি যেটা একটু আগে বললেন যে এনআরসি, সেটাও আছে, অডিট কমিটির রোলস এন্ড রেসপন্সিবিলিটি সেটা আছে, জি হ্যাঁ, স্যার, আমি ওইগুলো দেখতে অডিট পাচ্ছি না, এই জন্য একটু অডিট কনফিউজ। কমিটি, এনআরসি, এগুলোর ধরেন ফরমেশন, রেসপন্সিবিলিটি, রিপোর্টিং রেসপন্সিবিলিটি, তারপর বিভিন্ন ধরনের ডাইরেক্টরের যে ইয়েটে থাকে, তারপর আপনার এটা আপনি যদি দেখেন যে লিস্টেড কোম্পানিতে একটা অডিট করতে হয়, কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিট বা সার্টিফিকেশন আমরা নিয়ে থাকি একটা জি লিস্টেড স্যার। কোম্পানিতে। জি স্যার। তো ওইটা কিভাবে হয়েছে, ওটা হচ্ছে ওই যে কর্পোরেট গভর্নেন্সের যে কোড, ওখানেই বলা আছে, ওগুলো দেখে দেখে টিক মারা হয়, ওর যে সমস্ত কমপ্লায়েন্স গুলো আছে প্রত্যেকটা মেনটেন করা আছে কিনা। যেমন ধরেন ডাইরেক্টরের সংখ্যা কয়টা, 1 বছরে কয়টা মিটিং হয়েছে, 1 বছরে আপনার অডিট কমিটি মিটিং, বোর্ডের মিটিং কয়টা, এনআরসির মিটিং কয়টা, ওরা বলছে যেভাবে বলছে সে কয়টাই হয়েছে কিনা। তারপরে আপনার সেখানে
অডিট হয়েছে কিনা, এই যে তারপর এখানে অডিটর আছে কিনা, এখানে স্যার এখানে আমি দেখলাম দুইটা কলাম আছে, ওরা জাস্ট ইয়েস নো টিক দিয়ে যাচ্ছে। এখন ঠিক দিয়ে যাচ্ছে। টিক দিয়ে যাচ্ছে, যদি কোথাও সে আহ, এমনিতেই টিক দিয়ে দিল, সে জাজ করে নাই, চেক করে নাই, কোনো কিছু দেখে নাই, এরকম যদি হয় সেক্ষেত্রে কি তার কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ লিগ্যাল কমিশন। রেসপন্সিবিলিটি? হ্যাঁ হ্যাঁ, এটা সে যদি এরকম যদি ফলস কোনো কিছু তৈরি করে, একে তো একটা আছে যে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী তো তার হবে, দ্বিতীয় কথা তো এমনি ক্রিমিনাল অফেন্স করলেও হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এরকম কোনো কিছু ভায়োলেশন করে, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও ওই অডিটর এগেনস্টে অ্যাকশন নেয়। যেমন আমার জানা মতো অনেক কোম্পানি, অনেক অডিটরকে কিন্তু তার ধরেন সাসপেন্ড করা হয়েছে, ধরেন 3 বছরের জন্য সাসপেন্ড করে দিল, হ্যাঁ। আবার এক গ্রুপকে বলে দেয় যে না, এই কোম্পানি আর কোনো লিস্টেড কোম্পানি অডিট করতে হবে না, পারবে না। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু অ্যাকশন নিয়ে থাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। স্যার আপনি যেটা বলছেন যে সাসপেন্ড করেছে, সেটা হচ্ছে সে ফ্রডুলেন্ট কিছুতে যখন এনগেজ হয়ে যায় তখন তাকে সাসপেন্ড করে, লাইক হচ্ছে সে প্রপার ডকুমেন্টস না নিয়ে, এভিডেন্স না নিয়ে সে বললো যে আমি সবকিছু চেক করেছি, অল আর দা একুরেট, এরকম কিছু, বা আমি সবকিছু না দেখে আমি সাইন করে দিয়েছি। যখন তার কাছে প্রপার ডকুমেন্টস চাইলো, তখন এফআরসির কাছে সে কোনো ডকুমেন্টস বা আইসিবির কাছে কোনো ডকুমেন্টস শো করতে পারে না, সেটা হচ্ছে ফ্রডুলেন্ট। আর আমরা হচ্ছে অডিট করি, যেটা আমরা হচ্ছে স্যাম্পল বেসিস অডিট করি। এখন উনি যে টিক দিল, না না, এই এটা শুনেন হয়তো, শুনেন শুনেন, হ্যাঁ, হোল্ড অন। জি স্যার। অডিট, এটা কিন্তু আপনি যেটা নিয়ে কথা বলতেছেন সেটা কিন্তু অডিট না, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এর সার্টিফিকেট। প্রত্যেকটার এভিডেন্স থাকতে হবে, 100% চেক করতে হবে, এবং তারপর আপনি টিক দিতে পারবেন। এখানে কিন্তু স্যার স্যাম্পল বেসিস হয় না। এই জায়গাতে আমার তাহলে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল স্যার। রাইট, এখানে অডিট আপনি স্যাম্পল বেসিসে করবেন, কারণ হলো কি, আপনি একটা সার্টিফিকেটের মধ্যে বলতেছেন যে দিস ইজ ইন কমপ্লায়েন্স উইথ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, এটা আপনি বলে দিলেন। তা জি সিকিউরিটি স্যার। এক্সচেঞ্জ কমিশনে আপনি তো 100, আপনি তো এটা স্যাম্পল বেসিসে ওখানে কোনো সময় বলা হয় না। সার্টিফিকেটটা আপনি যদি দেখেন ওখানে এরকমটাই লেখা আছে। তার মানে এখানে যদি মনে করেন 50টা লাইন আইটেম থাকে কমপ্লাই করার, তাহলে 50টা লাইন আইটেমেরই 100% এভিডেন্স থাকি আপনি সেখানে টিক মারতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। তো এখানে স্যাম্পলের কোনো সুযোগ নাই, এবং প্রত্যেকটা এভিডেন্স থাকতে হবে। আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটে যে কোনো ধরনের একটা কর্পোরেট গভর্নেন্সের একটা ইয়ে দেখবেন, দেখবেন যে ওখানে সব টিক টিক মারা আছে। বাট এগুলো এভরি এভরি সার্টি মানে এভরি যে ইয়েস নো, ইটস সাপোর্টেড বাই দ্য এভিডেন্স। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। তো এখন এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দেখেন, আমরা বললাম যে আপনার যেমন ধরেন একটা কোম্পানিতে, একটা লিস্টেড কোম্পানিতে সিএফও থাকতে হবে, সিইও থাকবে, তারপর আপনার কোম্পানি সেক্রেটারি থাকবে, তারপর হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স। এই 4টা পার্সনকে ইন্ডিভিজুয়ালি থাকতে হবে। এখন কোনো কোম্পানিতে ধরেন একটা নাই, কোনো কোম্পানিতে একজন 3টা রোল প্লে করতেছে, এগুলো কিন্তু সব নন কমপ্লায়েন্স, তখন কিন্তু সে নো লিখবে। আর ইয়েস লেখার পরেও যদি তার ফার্দার কোনো কমেন্ট থাকে, তা কমেন্ট দেওয়ার তার জায়গা আছেই। হ্যাঁ, এগুলো তারা মেনটেন করে। তারপর আপনার ধরেন কত বছরের জন্য কন্ট্রাক্টে কে থাকবে, এমডির ম্যাক্সিমাম কন্ট্রাক্ট কত বছর হবে, এগুলো থাকে। তাই এই বইতে যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলা আছে, তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের 1/5 ডাইরেক্টরকে কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে হবে। একটা বোর্ড অফ ডাইরেক্টরের 5 জন যদি ডাইরেক্টর হয়, তার মধ্যে একজন কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যদি মনে করেন 10 জন হয়, তাহলে 2 জন, তাই না? আর যদি 7 জন ডাইরেক্টরের সাইজ হয়, তাহলে কয়জন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর? স্যার 7 জন হলে স্যার দুই, স্যার 4 জন। 7 জন হলেও 2 জন থাকবে স্যার। 5 জনে একজন, আর 5 জনের অতিরিক্ত কোনো ফ্র্যাকশন হলে স্যার ফ্র্যাকশনের জন্য 2 জন। 2। আরে হ্যাঁ, 2 জন, সেকেন্ড ইন্টেজার। রাইট। তো এই যে এগুলো থাকতে হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হতে পারবে ওগুলো কিন্তু এই গভর্নেন্সে বলা আছে। এদেরকে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রথমে কিন্তু বোর্ড অফ ডাইরেক্টর অ্যাপয়েন্ট করে, তারপর এটাকে আবার এজিএম এ যে এটাকে আবার অ্যাপ্রুভ করা হয়। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কোয়ালিফিকেশনের কথা বলা আছে, যে
যে কিনা হু শ্যাল বি নলেজেবল ইন্ডিভিজুয়াল উইথ ইন্টিগ্রিটি, হ্যাঁ, যেগুলো কোম্পানির ফাইন্যান্সিয়ালস, তারপরে ইন্ডাস্ট্রি রেগুলেশনস, তারপর কর্পোরেট ল, হ্যাঁ, এগুলো যারা বেশ মোটামুটি যাদের একটা আইডিয়া আছে। তারপর কর্পোরেট লিডার সে হতে পারবে, তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এরা হতে পারবে। 12 বছরের, কমপক্ষে 12 বছরের যে এক্সপিরিয়েন্স, তারা এটা হতে পারবে আর কি কমপক্ষে। তো যে কোনো কোয়ালিফিকেশন আবার একটু কম বেশি করা যাবে, সাবজেক্ট টু গেটিং দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো এই কোয়ালিফিকেশনের কথাগুলো বলা আছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, কারণ এটা আসলে খুবই প্র্যাকটিক্যালি এগুলো লাগে যারা কর্পোরেট অ্যাফেয়ার্স বা ধরেন সেক্রেটারিজে কাজ করেন, বাট ইভেন অডিটর হলে এগুলো দেখলো জানতেই হবে, বিকজ এগুলো কমপ্লাই করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের, এবং অডিটরকে এটা এনশিওর করতে হবে যে তারা এগুলো কমপ্লাই করছে কিনা। কারণ এগুলো কিন্তু অডিট রিপোর্টে আসে। যেমন ধরেন আদার ইনফরমেশন, আমরা অডিট রিপোর্টের মধ্যে পড়বো আদার ইনফরমেশন। তো এই আদার ইনফরমেশনের মধ্যে ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে অথবা আপনার অডিটের নলেজের সামনে যদি কোনো গ্যাপ থাকে, যেমন ধরেন আপনার জানা মতে বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং করছেন 5টা, কিন্তু আপনি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে পাবলিশ করে দিলেন আমি মিটিং করছি 10টা। এই যে দুইজনের গ্যাপ, এটা কিন্তু অ্যাকাউন্টস এর মধ্যে নেই, কিন্তু অডিটরের নলেজের সাথে গ্যাপ পাওয়া গেছে, তখন কিন্তু অডিটর এগুলা তার অডিট রিপোর্টের মধ্যে বলে দেয় আদার ইনফরমেশনের আন্ডারে। তারপরে ডাইরেক্টরের সাইজ কি হবে না হবে, হ্যাঁ, ডাইরেক্টরের রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার, এখানে যদি কোনো ধরনের অ্যানোমালি পাওয়া যায়, অডিটরের নলেজ অথবা যে অডিটর যেটা অডিট করছে সেটার সাথে কোনো ফিগারে যদি ডিফারেন্স পাওয়া যায়, যেমন ধরেন অ্যাকাউন্টস এর মধ্যে বলছে 100 কোটি টাকা টার্ন ওভার, ডাইরেক্টর রিপোর্টে বলে দিলে 120 কোটি টার্ন ওভার, এই যে ডিফারেন্স, তাহলে কিন্তু অডিটর এটা অডিট রিপোর্ট করে দেবে আদার ইনফরমেশনের আন্ডারে। তো এগুলো আমরা ডিসকাশন করব অডিট রিপোর্ট, কিন্তু আমাদের আসলে যাই পড়ি না কেন প্রত্যেকটা কিন্তু অডিট রিপোর্টের সাথে লিঙ্ক করা, প্রত্যেকটা ইনফরমেশন অডিট রিপোর্ট যেটা আমরা তৈরি করব বা শিখবো, এই অডিট রিপোর্টের সাথে লিঙ্ক, প্রত্যেকটা ইনফরমেশন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দেখবেন প্রত্যেকটার আমি লিঙ্ক করবো। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। তো আমি যদি না জানি যে ডাইরেক্টর রিপোর্ট করবে যারা শেয়ার হোল্ডারের কাছে, তাদের ওখানে কি কি এলিমেন্ট থাকা উচিত, কি কি আছে, এবং অডিটরের সাথে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে অডিটর সেখানে কি করবে, এই জন্য ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন গভর্নেন্স এর মধ্যে আছে বোর্ড অফ ডাইরেক্টর, যেমন ধরেন সিইও, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট, সিএস, এদের যে রোলস এন্ড রেসপন্সিবিলিটি এবং ডিউটি আছে এগুলো ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, ক্লিয়ারলি বলতে হবে। স্যার ডিরেক্টরদের যে রিপোর্ট এটা কি অডিটরদের রিপোর্টের আগে হয় না পরে হয়? অবশ্যই পরে হয়, অডিটর না, অডিট রিপোর্ট অডিট রিপোর্টের পরেই পাবলিশ হয়, কিন্তু অডিটর একটা ড্রাফট রিপোর্ট নিয়ে কাজ করে। যে অডিটররা যে ড্রাফট রিপোর্টটা দেয় এবং বোর্ড অফ ডাইরেক্টররা যে মিটিংটা করে, ওই মিটিং এ কি তারা তাদের রিপোর্টটা সাবমিট করে নাকি? জি জি, ড্রাফট মানে রিপোর্টটা, মানে ঘটনা হচ্ছে যে অডিট রিপোর্ট হওয়ার পরেই বোর্ড অফ ডাইরেক্টরের রিপোর্ট পাবলিশ হয়, পরে হয়, কিন্তু অডিটর অডিট রিপোর্ট সাইন করার আগেই ম্যানেজমেন্টের কাছে একটা ড্রাফট রিপোর্ট নেয়, ড্রাফট রিপোর্ট নিয়ে দেখে যে কি কি ইনফরমেশন আছে এবং সেগুলোর সাথে কোনো ইনকনসিস্টেন্ট ইনফরমেশন আছে কিনা সেগুলো তারা চেক করে, চেক করে যদি কোনো ডিফারেন্স পায় তাহলে তারা ম্যানেজমেন্টকে বলে, ম্যানেজমেন্ট যেটা শুধু রেকটিফাই না করে তাহলে অডিটর সেটা অডিট রিপোর্টের মধ্যে ওইটাকে হাইলাইট করে যে এই অংশটা ডাইরেক্টরের রিপোর্টের সাথে মিল নেই। জি স্যার, এটা স্যার আমি দেখছি তারা মার্ক করে দিয়ে দেয়। তখন হচ্ছে এখানে তাদের সাইড থেকে কিছু মিস থাকতে পারে, আমাদের সাইড থেকে কিছু মিস থাকতে পারে, তখন হচ্ছে আমরা তাদেরকে বলবো যে এই জিনিসটা আপনারা আবার ঠিক করে দেন, অথবা তারা আমাদেরকে বলে কাইন্ডলি এই জায়গাটা একটু দেখেন, এই তো স্যার। জি জি,
তো সেটা আমরা প্রাইমারিলি এটাই, কিন্তু ওটা আরো একটু ভালো করে আমরা পড়বো যখন আমরা রিপোর্টিং করব তখন আর কি। যেমন এখানে আপনার পেজ নাম্বার 23-তে আরো বলা আছে যেমন সিইও, সিএফও এদেরকে অ্যাটেস্টেশন করতে হবে ফাইন্যান্সিয়াল জি স্টেটমেন্ট। স্যার, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ, তা আমরা এটা তো করি, সিইও সিএফও যারা আছে তারা এটা সাইন করে এটাও পাবলিশ করা হয়, কিন্তু অ্যানুয়াল রিপোর্টে দেখবেন এটাও পাবলিশ করা হয়। এটা ডিক্লারেশন দিতে হয় বোর্ড অফ ডাইরেক্টরের কাছে, সিইও সিএফও যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ঠিক আছে, ফ্রড নাই, মেজর এরর নাই, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক আছে, তাদের জানা মতে কোনো ধরনের নন কমপ্লায়েন্স নাই, এরকম একটা সার্টিফিকেশন দিতে হয়। তো এগুলো আপনারা কর্পোরেট গভর্নেন্স যখন দেখবেন, এগুলো আমরা মোটামুটি একটু আইডিয়া পেলাম যে একটা কর্পোরেট গভর্নেন্স কোডে কি কি বলা আছে আর কি। যেমন ধরেন একটা অডিটর যদি হয়, কোন একটা কোম্পানি যদি স্ট্যাটিউটরি অডিটর হয়, তাহলে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী সে অনেকগুলো কাজ করতে পারবে না। যেমন অ্যাকাউন্টস তৈরি করতে পারবে না, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের কাজ করতে পারবে না, বা অন্য সার্টিফিকেশন করতে পারবে না, মানে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জের যে আপনার কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্সের যে সার্টিফিকেটটা, সেটাও তারা ইস্যু করতে পারবে না। এরকম বেশ কথাবার্তাগুলো বলা আছে যে স্ট্যাটিউটরি অডিটর হলে সে ওই কোম্পানিতে কি কি সার্ভিস করতে পারবে না। এটাও কিন্তু একটা সেফগার্ড অডিটরের জন্য, যে অডিটরকে যখন বলা হয় কোনো একটা কোম্পানি কোনো একটা রেগুলেশন থেকে যে তুমি অডিটর হলে এই কাজগুলো তুমি করতে পারবে না, তাহলে সে সেই কাজগুলো করবে না। না করলে কিন্তু সে যে কোনো ধরনের নন কমপ্লায়েন্স থেকে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। কোনো কোশ্চেন আছে এর মধ্যে? জি স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, নো নো স্যার। হ্যালো স্যার, কোশ্চেন ছিল স্যার। বলেন না প্লিজ। স্যার, স্যার প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্টস এন্ড ডেলিভারিং দ্য রেজিস্টার স্যার, এখানে স্যার এটা তো মানে বুঝতেছি না, বুঝি নাই, শুনিনি আরেকটু জোরে বলেন। হ্যালো, এখন স্যার শুনতেছেন? ক্লিয়ার ক্লিয়ার, জি বলেন। স্যার যে প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ডেলিভারিং দ্য রেজিস্টার, এখন এখানে তো স্যার এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা তো স্যার ম্যানেজমেন্টের দায়িত্ব, তাই না স্যার? জি জি। তো এখানে স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সামহাউ ম্যানেজমেন্ট করতে পারলো না, এটা নন অ্যাসুরেন্স সার্ভিস হিসেবে অন্য কোনো অডিট ফার্ম দ্বারা স্যার করাই নিল। সেক্ষেত্রে কোনো মানে অসুবিধা নেই, সেক্ষেত্রে অন্য existing কোনো অডিটর করে দিতে পারে, অন্য কোনো অডিট ফার্ম করতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো এটাকে গ্যারান্টি দেয় যে এটা রেসপন্সিবিলিটি প্রথম আমাদের। কথাটা দেখেন ম্যানেজমেন্ট কি করে। ম্যানেজমেন্ট এক্সাম্পল মনে করেন, আচ্ছা যিনি প্রশ্ন করলেন আপনি কোথাও সার্ভিসে আছেন বলেন তো? না স্যার, আমি সার্ভিসে নাই স্যার। আচ্ছা, এখন ধরেন আপনি একটা কোম্পানি দিলেন, কোম্পানি নিজেও প্রোডাক্ট তৈরি করতে পারে, এটা আউটসোর্স করবে মানে টোল ম্যানুফ্যাকচারিং ও করতে পারে, আরেকজনকে দিয়ে তৈরি করায় নিতে পারে, তাই না? মনে করেন আপনি বাটার বাটার কোম্পানির মালিক, এখন আপনি নিজেরও ফ্যাক্টরি আছে, আবার আপনি থার্ড পার্টি দিয়ে আপনি জুতা তৈরি করে নিতেছেন, অসুবিধা তো নেই। কিন্তু বিক্রি করতেছেন যখন, তখন কিন্তু আপনার ব্র্যান্ড, আপনার বাটা, আপনার দোকান, আপনার আপনার প্রসেস, আপনি আপনার চ্যানেলে আপনি প্রোডাকশন বিক্রি করতেছেন বা বাটা জুতাই বিক্রি করতেছেন। তো সিমিলারলি যখন অ্যাকাউন্টিং তৈরি হবে, এটা আপনি নিজের লোক দিয়েও বানাইতে পারবেন, আরেকজনকে দিয়েও আপনি বানায় নিতে পারবেন। কিন্তু সে যখন বানাবে, যেমন প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার স্পেসিফিকেশন মানতে হবে, আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, আপনার অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স মানতে হবে। সিমিলারলি অ্যাকাউন্টস যখন প্রিপেয়ার করা হবে, ইট মাস্ট বি অ্যান অ্যাকাউন্টিং মানে ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকাউন্টিং পলিসি অফ দ্য কোম্পানি। তারপর এটার যে ডেটা ঠেটা প্রসেস টসেস সব আপনার মতো করে সে তৈরি করবে। জাস্ট তাকে আপনি আউটসোর্স করে দিচ্ছেন যে তুমি আমার অ্যাকাউন্টসটা তৈরি করে দাও, কিন্তু যে তৈরি করে দিবে তার কিন্তু কোনো অথরিটি নেই এটাকে অ্যাপ্রুভ করা বা সাইন করা। এটা ম্যানেজমেন্ট এটাকে নিয়ে সে আবার এটাকে ইভালুয়েট করে সেই সাইন করবে। সো ইচ এন্ড এভরি রেসপন্সিবিলিটি বিলংস টু দ্য কোম্পানি, নট উইথ দ্য থার্ড পার্টি প্রিপেয়ারার। সো আপনি যদি, কিন্তু যে প্রিপেয়ার করবে সে তো অডিট করবে না, আরেকজন অডিটর,
তো এখন এরকম আপনি যদি আউটসোর্স করতে চান এই ধরনের অ্যাকাউন্টিং সার্ভিস আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অডিটর অডিটর আপনাকে চিনবে, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে আপনার বোর্ড অফ ডাইরেক্টরকে এটাকে অ্যাপ্রুভ করতেছেন, সাইন করতেছেন, ততক্ষণ পর্যন্ত অডিটর কোনো অডিট রিপোর্টই সে সাইন করবে না। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, স্যার, শুনতেছেন? ওকে, আর জি কোনো স্যার। কোশ্চেন? বাংলাদেশে এখন অনেক অনেক কোম্পানি আছে বুঝছেন, যারা এখন এগুলো আউটসোর্স করে, মানে অ্যাকাউন্টিং সার্ভিসটা আরেকজনকে দিয়ে দেয় অনেক অংশেই, মানে বাট অ্যাপ্রুভাল তারপর অথরিটি অথরাইজেশন এগুলো কোম্পানির কাছেই থাকে, কিন্তু এই ধরনের কাজকর্মগুলো থার্ড পার্টি এক্সপার্টকে দিয়ে দেয়, অনেক কোম্পানি আছে। তো এগুলো আমরা অলরেডি ডিসকাশন করেছি যে ডাইরেক্টরের জব হচ্ছে বিজনেসকে ম্যানেজ করা, কোম্পানির স্ট্র্যাটেজি তৈরি করা। হ্যাঁ, কোম্পানি স্ট্র্যাটেজি, যেমন ধরেন বাই অর সেল, জয়েন্ট ভেঞ্চার করবে কিনা, এই যে টোল ম্যানুফ্যাকচারিং করবে কিনা, নিজে প্রোডাকশন করবে কিনা, ইনভেস্ট করবে কিনা, শেয়ার সার্ভে কি সার্ভে না। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের শর্ট টার্ম স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজি থাকে, ফাংশনাল স্ট্র্যাটেজি থাকে। একটা হচ্ছে ফাংশনাল লেভেলে স্ট্র্যাটেজি, তারপর কর্পোরেট লেভেলে স্ট্র্যাটেজি, হ্যাঁ, বিজনেস লেভেলে স্ট্র্যাটেজি, এগুলো থাকে। ফাংশনাল লেভেলে, বিজনেস লেভেলে, কর্পোরেট লেভেলে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সেট করে। এগুলো কাজ হচ্ছে সব ম্যানেজমেন্টের। তো আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করলাম যে ডাইরেক্টর রেসপন্সিবিলিটি আন্ডার কোম্পানিজ অ্যাক্ট, যদি আপনি দেখেন এগুলো আমরা ডিসকাশন করেছি যে অ্যাসেটের ডকুমেন্ট সেফগার্ড করা, ডেলিগেশন অফ অথরিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে, এবং ফ্রড এন্ড এরর প্রিভেন্ট করার জন্য যা যা অপারেটিং প্রসিডিউর নেওয়া দরকার সেটা তারা নিয়ে থাকে। দিস আর দ্য requirements to perform the director's responsibility. বুকস অফ রেকর্ডস কি কি মেনটেন করবে, যেমন ক্যাশ রিসিপ্ট পেমেন্ট, সেলস এন্ড পারচেস, অ্যাসেট এন্ড লায়াবিলিটি, আর এই যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, সেলস, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, এগুলোর সমস্ত কস্ট হিসাবপত্র যা আছে এগুলো সব মেনটেন করবে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট। তো অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড যেটা অলরেডি ডিসকাশন করলাম যে different types of accounting policy must be in place and formed by the board of directors by management, and it should be applied consistently. And also we discussed about the judgment and estimates, which is very very important for the auditor, কারণ এখানে ম্যানেজমেন্ট এই জাজমেন্ট এবং উল্টাপাল্টা এস্টিমেট যদি নেয়, উল্টাপাল্টা জাজমেন্ট আর এস্টিমেট নিলে কিন্তু উল্টাপাল্টা অ্যাকাউন্টস তৈরি হবে। এই জন্য অডিটরকে দেখতে হবে এই যে ম্যানেজমেন্ট যে জাজমেন্ট গুলো নিল, এস্টিমেট গুলো নিল, এগুলো প্রুডেন্ট কিনা, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এগুলোর রেফারেন্স কি, এগুলোর বেসিস কি। কারণ জাজমেন্ট এবং এস্টিমেট এটার উপর বেস করে পুরো অ্যাকাউন্টস উলট পালট করে ফেলতে পারেন ম্যানেজমেন্ট। এই জন্য অডিটর খুবই কেয়ারফুল থাকে, যেখানে ম্যানেজমেন্টের বেশি জাজমেন্ট বা এস্টিমেট নেওয়া হয় সেখানেই কিন্তু অডিটরের অডিট রিস্ক অনেক বেশি, এটা মাথায় রাখবেন। মনে করেন কোনো একটা কোম্পানির যেখানে মনে করেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তারপর অমুক তমুক কোম্পানিজ অ্যাক্ট, বিভিন্ন স্ট্যান্ডার্ড, কোম্পানি পলিসি, বিভিন্ন ধরনের একদম স্পেসিফিক রেফারেন্স আছে, এই হলে এটা করবা, এই হলে এটা করবা। কিন্তু যেখানে ওরকম কোনো রেফারেন্স নাই, ম্যানেজমেন্ট শুধুমাত্র তার জাজমেন্ট অ্যাপ্লাই করে এবং এস্টিমেট দিয়ে চালায়, সেখানে অডিটরের অডিট রিস্ক অনেক বেশি। এই কারণে বেশি, এখানে অ্যাকাউন্টস ম্যানিপুলেশনের চান্স অনেক বেশি থাকে। এই জন্য অডিটর দেখবে যে কি ধরনের জাজমেন্ট এস্টিমেট তারা নিয়েছে, whether it is reasonable and appropriate কিনা।
তারপর হচ্ছে অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড সেগুলো কমপ্লাই করার দায়িত্ব ম্যানেজমেন্টের। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করা হবে ইট শুড বি অন দা গোয়িং কনসার্ন বেসিস। এই হচ্ছে মোটামুটি ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। এবার স্যার আসেন স্যার জি ম্যানেজমেন্ট আর হচ্ছে দোজ চার্জড উইথ গভর্নেন্স মেন হচ্ছে স্যার বোর্ড অফ ডিরেক্টর, এনআরসি, অডিট কমিটি, মানে এই জিনিসগুলোর সাথে কাদেরকে স্পেসিফিকলি আসলে দোজ চার্জ উইথ গভর্নেন্স বলা হয়, এটা স্যার একটা লিস্টেড কোম্পানি থেকে যদি একটু না ক্লিয়ার ওই করে যে দিতেন। ওটাই বললাম যে আপনার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বললাম না যে ধরেন দোজ চার্জ উইথ গভর্নেন্স, যেমন ধরেন অডিট কমিটি, এগুলো একটা এক্সাম্পল দিয়েছি। যারা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ডিরেকশন সেট করে, হ্যাঁ স্ট্র্যাটেজি নেয় বা এনশিওর করে, তো তাদেরকে দোজ চার্জ উইথ গভর্নেন্স বলা হয়। একটা লিস্টেড কোম্পানিতে দেখেন প্রথমে বোর্ড অফ ডাইরেক্টর থাকে, তার নিচে থাকে দোজ চার্জ উইথ গভর্নেন্স, তার নিচে থাকে ম্যানেজমেন্ট। তো এখন এই অডিট কমিটি বা এনআরসি এগুলো হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, আর ম্যানেজমেন্ট হচ্ছে যেমন ধরেন আপনার সেলস ডাইরেক্টর, মার্কেটিং সেলস, হ্যাঁ ফাইন্যান্স ডাইরেক্টর বা ফাইন্যান্স হেড, সিএফও, এগুলো হচ্ছে সব ম্যানেজমেন্টের পার্ট আর কি। কিন্তু একই লোক যদি বোর্ডেও থাকে এখানেও থাকে তাহলে সে দোষ চার্জ উইথ গভর্নেন্স, আবার তারা ম্যানেজমেন্ট, একই লোক দুইটা রোল প্লে করে। স্যার তো বুঝতে পারছি এখানে স্যার। এখানে মাথায় রাখবেন যে ধরেন দেখেন দোষ চার্জ উইথ গভর্নেন্স, ওরা কিন্তু ডে টু ডে কাজের মধ্যে ইনভলভমেন্ট নাই, কিন্তু একটা ছোট কোম্পানি ধরেন তার ফাইন্যান্স ডাইরেক্টর সে ডে টু ডে কাজও করে, আবার সেই স্ট্র্যাটেজি সেট করে, হ্যাঁ সেই আবার বোর্ড অফ ডাইরেক্টর। এই জন্য দেখতে হবে রোলটা কি। স্যার এখন বুঝতে পারছি স্যার। এগুলো একটু ভালো করে বুঝতে হবে, তা নাহলে মনে করেন এগুলো একটা এগিয়ে আছে আমাদের অ্যাকাউন্টিং সরি অডিটিং স্ট্যান্ডার্ডই আছে, কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স, সেটা আমরা পরে দেখবো আর কি। এই জন্য দোষ চার্জ উইথ গভর্নেন্স জিনিসটা বুঝতে হবে। তো এখন এবার দেখেন কমপ্লায়েন্স এন্ড ল এন্ড রেগুলেশন, যেমন ধরেন এখানে এটাও আমরা বললাম যে এটা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্য কোম্পানিজ ল এন্ড রেগুলেশন। আপনি ল এন্ড রেগুলেশন যদি কমপ্লাই না করেন তাহলে কি হবে বলেন? নন কমপ্লায়েন্স। হ্যাঁ হলো, তারপর কি হবে, কোম্পানি কি হবে? কম্প্রোমাইজ করলেন তাহলে? কোম্পানি পেনালাইজড হবে। হ্যাঁ তাহলে কোম্পানি প্যানালাইজ যদি হয় তাহলে সব থেকে ক্ষতি কার হবে? দোজ চার্জ উইথ গভর্নেন্স। না না, তারা শেয়ার হোল্ডারের responsible। ক্ষতি হবে, শেয়ার হ্যাঁ হোল্ডারের ক্ষতি হবে, তারা যে ইনভেস্ট করছে তার হ্যাঁ, ইনভেস্টমেন্ট এখন শেয়ার তারা হোল্ডাররা ধরবে হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স যারা ছিল তাদেরকে ধরবে। ধরে তো লাভ নাই, বাই দিস টাইম তো শেয়ার কোম্পানি বন্ধ হয়ে গেল, প্রোডাকশন বন্ধ হয়ে গেল, সেল বন্ধ হয়ে গেল, ফাইন করে দিল, কোটি কোটি টাকা ফাইন করে দিল, লস যা হওয়ার তো শেয়ার হোল্ডারই হয়ে গেল, তাই না? ইয়েস। সেটাই বললাম যে এই জন্য শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টকে দায়িত্ব দিছে, তুমি কোম্পানিটা চালাও এবং তুমি এনশিওর করো তোমাকে আমি বেতন দিব, তুমি কোম্পানি চালাও, যে কোম্পানি যাতে ঠিক মতো চলে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ল এন্ড রেগুলেশন। এখন আপনি বলতে পারেন যে অডিটরের কাজ কি এখানে? কোম্পানি যদি বন্ধ হয়ে যায় এবং একটা অডিটর অডিট রিপোর্ট সাইন করে দিল, 2 দিন পরে কোম্পানি বন্ধ হয়ে গেল, কোম্পানি একটা বিশাল পেনাল্টি খাইলো, তাহলে যে সমস্ত শেয়ার হোল্ডাররা অডিটরের অডিট রিপোর্টের ভিত্তিতে ইনভেস্ট করছে বা করবে বা লোন দিছে ব্যাংক, হ্যাঁ বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল এনগেজমেন্ট করলো,
এন্ড কোম্পানি যদি এরকম একটা ক্ষেত্রে ধরেন বন্ধ হয়ে গেল, তখন এটা ক্ষতি হয়ে গেল না? জি এই স্যার। জন্য অডিটর তাহলে রিপোর্ট করে কাকে? অডিটর রিপোর্ট করে শেয়ার হোল্ডারকে। এখন অডিটর শেয়ার হোল্ডারকে বললো যে কোম্পানি সব ঠিক আছে, আর 2 দিন পরে দেখা যাচ্ছে যে ঠিক নাই, কোম্পানি এমন একটা পেনাল্টি খেয়ে গেছে 500 কোটি টাকা, কোম্পানি আর চলতে পারতেছে না। এই যে ম্যাটেরিয়াল একটা জিনিস, অডিটর যদি খুঁজতে বা বের করতে ব্যর্থ হয়, তাহলে অডিটর উড বি পেনালাইজড। এবং এই জন্য অডিটরকে অ্যাপয়েন্টও করছে শেয়ার হোল্ডার, রিপোর্টও করবে টু দ্য শেয়ার হোল্ডার, এবং সে যদি ঠিক মতো রিপোর্ট না করে তাহলে ক্ষতি যা হওয়ার শেয়ার হোল্ডারেরই হবে। এই জন্য এখন ম্যানেজমেন্টকে যেটা অপিনিয়ন, অডিটররা যখন অপিনিয়ন ড্র করে তখন তারা তো হচ্ছে আহ একটা এস্টিমেশন বেসিসে তারা ড্র করে, তারা তো আর সব ডকুমেন্টস তো আর চেক করে না। এখন এমন একটা ডকুমেন্টস যেটা হচ্ছে তারা চেক করতে স্যাম্পল বেসিসে করার কারণে হয়তো বা মিসিং হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা কেন পেনালাইজড হবে স্যার? সে তো আর 100% ইয়া দেয় নাই, এসুরেন্স দেয় নাই। 100% দেয় না, কিন্তু বলছে রিজনেবল বলছে না? এক্স্যাক্টলি। রিজনেবল আপনি কখন বলবেন বলেন? আমি আপনি যখন মনে করেন পরীক্ষা মোটামুটি দিচ্ছেন, মোটামুটি আমি 70-80% শিওর, বা 50% এর মোটামুটি উপরে হ্যাঁ, যাব। এই যে, তাহলে আপনি 70-80% যদি ঠিক বলেন তাহলে তো রিজনেবল হয়ে গেছে। 70-80% যদি ঠিক হয় তাহলে তো রিজনেবল হয়ে গেছে। জি এখন আপনি 70-80% যদি ঠিক হয়, ভুল হলে 20% হবে না, 10% হবে না, বাট ম্যাটেরিয়াল লেভেল তো হয়ে গেছে। জি কিন্তু অডিটর যদি ম্যাটেরিয়াল কোনো মিস স্টেটমেন্ট যদি বের করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু অডিটর পেনালাইজড। মনে করেন অডিটরকে কেউ বলবে না যে তুমি ফ্রড ধরতে পারো নাই, তুমি এরর ধরতে পারো নাই, তুমি নন কমপ্লায়েন্স হয়েছে ওইটা ধরতে পারো নাই, এগুলা কেউ বলবে না। খালি অডিটরকে একমাত্র ধরতে পারবে এই গ্রাউন্ডে, যে অডিটর ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকা সত্ত্বেও সেটা সে ডিটেক্ট করতে পারে নাই। এই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট এরর থেকে ঘটতে পারে, ফ্রড থেকে ঘটতে পারে, নন কমপ্লায়েন্স থেকে ঘটতে পারে, মানে ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন অফ দ্য ম্যানেজমেন্ট, তাদের ইনক্যাপাবিলিটি অ্যাকাউন্টস প্রিপেয়ারের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের নলেজের অভাব, ম্যানেজমেন্টের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের প্রবলেম আছে, বিভিন্ন কারণে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকতে পারে। কিন্তু কি কারণে হয়েছে ওটা জিজ্ঞেস করবে না, খালি ধরবে অডিটরকে একটা কারণেই, যে তুমি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট বের করতে পারো নাই। এই জন্য অডিটর যখন অডিট করবে তাকে একটা সুন্দর মতো ডিটেল অডিট প্রসিডিউর মেনটেন করতে হবে, তাকে অডিট ম্যাটেরিয়ালিটি সেট করতে হবে, তাকে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি সেট করতে হবে। এটা হাওয়ার উপরে কখনো অডিটর কাজ করে না। অডিটর কাজ করে বেসড অন স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মাধ্যমে, উইথ কমপ্লায়েন্স উইথ দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ অডিটিং। সো আপনি যেটা বলতেছেন যে তারপরেও যদি কোনো ফ্রড ধরতে না পারে, তাহলে অডিটরকে প্রমাণ করতে হবে যে তার সাইড থেকে কোনো নেগলিজেন্স ছিল না, সে যা ওপিনিয়নটা দিয়েছে সেটা বেসড অন সার্টেন এভিডেন্স হুইচ ইজ সাপোর্টেড বাই দ্য সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস, তাহলে অডিটর ম্যানেজ করতে পারবে কোর্টে, আদারওয়াইজ পারবে না। কিন্তু ম্যাটেরিয়াল মিস, কারণ অডিটর অডিট রিপোর্টের মধ্যেই বলে যে অ্যাকাউন্টস ইজ ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, এই যে সে কমেন্টটা করলো, তা ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকার পরেও তো এই ধরনের কমেন্ট করতে পারে না। তাহলে ওই যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই, এইটার জন্যই তো অডিটর বিভিন্ন অডিট প্রসিডিউর নেয়। শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আছে আর কোনো? নো স্যার। এই জন্য কিন্তু একটা পয়েন্ট হচ্ছে যে এটা একটা অডিটের লিমিটেশন, আবার এট দ্য সেম টাইম যেটা আপনি প্রশ্ন করলেন। ওপিনিয়নটার মধ্যে কিন্তু স্যার এরকম একটা কথা থাকে যে হ্যাঁ বেসড অন আওয়ার কালেক্টেড এভিডেন্স, মানে আমি প্রপার হ্যাঁ, ওয়ার্ডটা ইউজ করতে পারতেছি না, ওইটার উপর কিন্তু বলতেছি যে উই কুড নট ফাইন্ড এনি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, আমি হ্যাঁ, কিন্তু কিন্তু বলছি যে বেসড অন আওয়ার কিন্তু কালেক্টেড অডিট এভিডেন্স। হ্যাঁ ঠিক, ওই তো এভিডেন্সের উপরে সে ওপিনিয়ন এখন দিতেছে। আমার ওই কথার বাইরে কিন্তু কিন্তু যেটা মিস পড়ে কিন্তু গেছে, আমি যেই এভিডেন্সটা কালেক্ট করি নাই সেটার মধ্যে কিন্তু হ্যাঁ, আমার এই ওপিনিয়নটা নাই। না আমি এখন তো কতটুকু কালেক্টেড এভিডেন্স, কিন্তু এভিডেন্সের উপরে আমি দিয়েছি। এখন কতটুকু কালেক্ট এভিডেন্স
কালেক্ট করলে আপনি বলতে পারবেন সাফিসিয়েন্ট আপনি অডিট রিপোর্টের মধ্যে বলতেছেন না সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। হ্যাঁ, এটা বলছি। এখন কতটুকু কালেক্ট করলে আপনি সাফিসিয়েন্ট বলেন? 100টা ইনভয়েসের মধ্যে 10টা কালেক্ট করি আপনি বলবেন যে আমার সাফিসিয়েন্ট, তা তো হবে না। আপনি ওপিনিয়ন দিবেন অবশ্যই বেসড অন এভিডেন্স। যেটার এভিডেন্স নাই সেটার উপর তো আপনি ওপিনিয়ন দিতে পারবেন না, যার এভিডেন্স আছে সেটার উপর ওপিনিয়ন দিবেন। কিন্তু কতটুকু এভিডেন্স কালেক্ট করলে আপনি বলতে পারবেন সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, সেটা আপনাকে এনশিওর করতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে ডিসকাশন করেছিলাম। ছিলেন আপনি ওখানে প্রথম ক্লাসে? ছিলাম স্যার। তো ওখানে আমরা ডিসকাশন করছি না সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স বলতে কি বোঝা যায়। আমাদের যত পড়াশোনা হবে প্রত্যেকটা কিন্তু অডিট রিপোর্টের সাথে লিঙ্কড। আমি আবারও বললাম, যা জি স্যার। পড়াশোনা করতেছি সব কিন্তু অডিট রিপোর্টের সাথে লিঙ্ক। কারণ এই অডিট রিপোর্ট 1-2 পাতার যে অডিট রিপোর্টটা আছে, এটা হচ্ছে অডিটরের আউটকাম, এটা হচ্ছে অডিটরের সার্ভিসের আউটকাম। অডিটর যে সার্ভিসটা প্রোভাইড করে তার এটাই হচ্ছে আউটপুট। এই জন্য ওগুলোর সাথে সমস্ত প্রসিডিওর, সমস্ত আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কাজকর্ম, স্কোপ অফ ওয়ার্ক, এভরিথিং ইজ রিলেটেড। হ্যালো জি বলেন। স্যার, এখানে স্যার যে যদি অডিটর যদি স্যার কোনো কিছু ডিটেক্ট করতে যদি ব্যর্থ হয়, তাই না, তাহলে স্যার ডিটেকশন রিস্ক হিসেবে অডিটরকে তো প্যানালাইজ করা যেতে পারে। অডিটর যদি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট বের করতে ব্যর্থ হয় তাহলে তাকে ধরবে, ধরবেন একটাই স্যার। কথা। ইনহেরেন্ট স্যার, যদি ইনহেরেন্ট রিস্ক থাকে তাহলে সেজন্য তো স্যার, সেজন্য তো অডিটর প্যানালাইজ হবে না। ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, হ্যাঁ। ডিটেকশন রিস্ক, যাই জি স্যার। রিস্ক সবকিছু মিলাই হচ্ছে অডিট রিস্ক। অডিটর অডিট রিস্ক মিনিমাইজ না করে কখনো সে কনফিডেন্স পাবে না। অডিটরের কাজই হচ্ছে, দেখেন অডিটরের কাজ কি, ওপিনিয়ন দেওয়া। ওপিনিয়নটা দিবে বেসড অন এভিডেন্স। এভিডেন্সের এভিডেন্স এভিডেন্স কেন রাখতেছে? সে তার অডিট রিস্কটাকে মিনিমাইজ করার জন্য। অডিট রিস্ক মিনিমাইজ করবে, সে তার অডিট স্ট্র্যাটেজি সেট করবে কিভাবে তার অডিট রিস্কটাকে মিনিমাইজ করবে। যত রিস্ক মিনিমাইজ করবে তার অডিটের ওপিনিয়নটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। অডিট রিস্ক হচ্ছে ওইটাই, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন যদি অডিটর দিয়ে দেয়, মানে বাস্তবে যা আছে তা না আর একটা ওপিনিয়ন দিয়ে দিছে, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন, সেটা কিন্তু অডিট রিস্ক বলা হয়। জি স্যার। জি। স্যার, আপনি স্যার কথা প্রসঙ্গে স্যার ওই যে ডিটেকশন রিস্কের কথা বলছিলেন, যদি ডিটেক্ট করতে ব্যর্থ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ডিটেক্ট রিস্কটা তো না না, ডিটেক্ট করতে, শুনেন, ডিটেক্ট করতে ব্যর্থ হয় মানে কি? নন ডিটেক্ট, আসলে ডিটেকশন রিস্ক মানে কি? নন ডিটেকশন রিস্ক। অডিটর যেটাকে ডিটেক্ট করতে পারলো না, তাই তো? জি স্যার। ডিটেক্ট করতে না পারলে কি করবে? সে আরো বেশি এভিডেন্স এর অডিট ভাউচিং করবে, হ্যাঁ, ভেরিফিকেশন কালেকশন করবে। করবে, হ্যাঁ, আর এক এভিডেন্স দিবে। জি তো স্যার। তার মনে হইতেছে যে এই ডিটেকশন রিস্ক ইজ ভেরি হাই, অডিটর মনে হইলো। তো অডিটর এখন বেশি করে ডকুমেন্ট চেক করবে। আগে হয়তো কম করতে, এখন আরো সে বেশি করে করবে। এটা তো অডিটরের প্রসিডিউর, অডিট প্রসিডিউর। কিন্তু সে রিস্ক রেখে ওপিনিয়ন দিতে পারবে না। সে যদি রিস্ক থাকে তাহলে তার ওপিনিয়ন বলবে এরকম, হুম। তাই না? জি স্যার। না, ওই যে একটা কমপ্লাইন্স উইথ সেকেন্ড। লস এন্ড রেগুলেশনের হচ্ছে স্যার, মানে একটা দিছিলেন স্যার, এক্সাম্পল টানছিলেন স্যার। সে যদি অডিট রিপোর্ট দেওয়ার দেওয়ার পরও যদি শেয়ার হোল্ডার যদি ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তো এক্ষেত্রে তো অডিটরকে প্যানালাইজ করা যায়। কারণ তার কারণ হচ্ছে সে তো ডিটেক্ট করতে পারে না। দ্যাটস ওয়াই এখানে না এখন শুনেন, মানে ডিটেক্ট করতে পারে নাই, এটা করার দায়িত্ব ছিল তার, কিন্তু পারে নাই। এখন না পারারও যদি কোনো গ্রাউন্ড থাকে, যেমন ধরেন ম্যানেজমেন্ট এমন ভাবে ফ্রড করছে, ডকুমেন্ট ধরেন ব্যাংক, অডিট, ব্যাংক, ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর মানে হচ্ছে ধরেন যৌথভাবে, আপনার এরা যৌথভাবে। মিলে এমন ভাবে ফ্রড করছে, সব ডকুমেন্ট এমন করে ফ্রড করে সাজায় দিছে, হুম। সেটা থেকে সে আর কিছুই ধরতে পারেনি। সেখানে অডিটর যদি দোষ না থাকে তাহলে সেটা অন্য জিনিস। এখানে দেখতে হবে গ্রস নেগলিজেন্স, আমরা পড়বো গ্রস নেগলিজেন্স, সাপ্লিমেন্টারি নেগলিজেন্স, কমপ্লিমেন্টারি নেগলিজেন্স, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, এগুলো দেখা হবে, করবো আমরা। কিন্তু ইস্যু হচ্ছে যে এগুলো ডিটেক্ট করার দায়িত্ব ম্যানেজমেন্টের, অডিটরের। কিন্তু অডিটর যদি এগুলো ডিটেক্ট করতে না পারে তাহলে দেখতে হবে যে অডিটর তার প্রপার কেয়ার, ডিউ কেয়ার, তার কমপ্লায়েন্স, তার অডিট প্রসিডিউর, তার জাজমেন্ট, জাস্টিফিকেশন সবকিছু নেওয়ার পরেও এগুলো আসে নাই, তাহলে কিন্তু অন্য কথা। কিন্তু তার যদি কাজের গাফিলতি থাকে, তার যদি স্যাম্পলিং এ প্রবলেম থাকে, তার যদি ম্যাটেরিয়ালিটিতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু অডিটরের অডিট প্রসিডিউরের মধ্যে যদি ফ্ল থাকে, তাহলে কিন্তু সে কিন্তু ধরা খাবে আর কি। জি। জি স্যার, বুঝতে পারছি। একটা সেকেন্ড, একটা ফোন ঢুকি।
স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না স্যার। ওনার একটা ফোন আসছে, কথা বলতেছে, ব্যাক করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জি, বলেন, প্রশ্ন আছে কোনো? কোনো প্রশ্ন করতে নিলেন? নো স্যার। আচ্ছা, তো এখন এই যে ল এন্ড রেগুলেশনের মধ্যে আমরা যেটা বললাম যে বিভিন্ন ধরনের ল, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, পেরোল, চাইল্ড লেবার, তারপর হলো আপনার এই যে এনভায়রনমেন্ট, হেলথ, এমপ্লয়ারের যে লাইবিলিটি থাকে, তারপর আপনার এই যে মানি লন্ডারিং, তারপর কমপ্লায়েন্সেস উইথ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এগুলো সবগুলোই পড়বে। তো এখন মানি লন্ডারিং কি বলেন তো? স্যার অর্থ পাচার। অর্থ পাচার একটা এক্সাম্পল। লন্ড্রি মানে লন্ডারিং মানে কি? লন্ড্রি, কাপড় চোপড় যেমন লন্ড্রিতে পরিষ্কার হয়, এরকম উল্টা মানে ব্ল্যাক মানি বা ইলিগাল মানিটাকে লন্ড্রির মাধ্যমে সেটাকে ওয়াশ করা হয়। ব্যাপারটা ঠিক এরকম আর কি। জি স্যার। তার মানে আপনার ইলিগাল সোর্স থেকে যত টাকা পয়সা আসতেছে, সেটা একটা প্রসেসের মাধ্যমে সেটাকে সেটাকে হোয়াইট করে ফেলা হয়। সেটা এমন একটা প্রসেসের মাধ্যমে দিয়ে সেটাকে আপনার লেজিটিমেট করে দেওয়া হয়। এই প্রসেসটাকে আসলে মানি লন্ডারিং বলা হয়। মানে এটার অরিজিন অলওয়েজ ইলিগাল থাকে। মনে করেন আপনি ড্রাগ 2 নম্বরই ব্যবসা করে টাকা আসতেছে, মার্ডার করে আসতেছেন, স্মাগলিং করে আনতেছেন টাকা, ঘুষ থেকে আনতেছেন, এগুলো কিন্তু সব অরিজিনালটা হবে ইলিগাল। এইভাবে টাকা যখন আসবে, আসার পরে এগুলো ধরেন বিভিন্ন ভাবে আপনি ধরেন একটা দোকান খুললেন, একটা স্যান্ডউইচের দোকান দিলেন, সারাদিনে বিক্রি হইলো 10টা, বলে দিনে বিক্রি হয়ে গেছে 100টা, সব তো ক্যাশ টাকা আপনি রিসিভ করছেন। ইলিগাল টাকাগুলো ওগুলো দোকানের মাধ্যমে ঢুকলো, ঢুকে ব্যাংকে চলে গেল। তা ব্যাংকে যখন ঢুকে গেল দোকানের মাধ্যমে, দেখলেন সোর্স অফ ইনকামটা আর কেউ বুঝতে পারলো না। এই যে এই ধরনের প্রসেস গুলো হয়, এগুলোকে মানি লন্ডারিং প্রসেস বলা হয়। তো এখন যেটা অর্থ পাচার করলেন, হুন্ডি করলেন, সেটাও কিন্তু মানি লন্ডারিং, কারণ এটা ব্যাংকিং চ্যানেলে গেল না। হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে মানি লন্ডারিং। তো এই মানি লন্ডারিং তো অবশ্যই এটা ধরেন সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী এটা ইলিগাল। সো এগুলো যাতে কোম্পানিতে না হয়ে থাকে, এগুলো দেখতে হবে, অডিটরকে এগুলো বুঝতে হবে যে, বাট তার আগে ম্যানেজমেন্টকে এনশিওর করতে হবে কোনো ধরনের মানি লন্ডারিং হয় নাই। এবার
অ্যাসুরেন্স প্রোভাইডার রেসপন্সিবিলিটি। আমরা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। কোনো কোশ্চেন আছে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি সম্পর্কে? নো স্যার। এবার বুঝতে হবে অডিটরের রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে ইন্টারলিঙ্কড। আপনি যখন সিএ প্রফেশন যখন পাস করবেন বা হাফ পার্সিয়ালি পাস করবেন বা পাস করবে যাই হোক না কেন, আপনি আইদার অডিটর হবেন, তা না ম্যানেজমেন্ট হিসেবে দুজনের রেসপন্সিবিলিটি বোঝা উচিত। এবং যখন দুজনের রেসপন্সিবিলিটি বুঝবেন, তখন কিন্তু এক্সপেকটেশন গ্যাপটাও কমে যাবে, ভুল বুঝাবুঝি কমে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা আর হবে না, কনফ্লিক্ট লাগবে কম। এই জন্য প্রত্যেকের রেসপন্সিবিলিটি বোঝাটা প্রত্যেকজনেরই দায়িত্ব। এবং রেসপন্সিবিলিটি এই জন্য বুঝতে হবে কারণ যার রেসপন্সিবিলিটিতে সে প্রবলেমে পড়বে। যার অডিটর রেসপন্সিবিলিটি যদি ঠিক মতো পালন না করেন, তাহলে অডিটর যেমন প্রবলেমে পড়বে। ইফ ম্যানেজমেন্ট doesn't discharge his responsibility, management will fall under risk. তো অডিটরের বা অ্যাসুরেন্স প্রোভাইডারের যে অবজেক্টিভটাই হচ্ছে যে টু ইস্যু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। আর এখানে অ্যাসুরেন্স প্রোভাইডার রেসপন্সিবল কি, তার প্রফেশনাল এন্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড সে মেনটেন করবে। আর এনগেজমেন্ট, টার্মস অফ এনগেজমেন্ট বা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মধ্যে যে সার্ভিস যেভাবে দেওয়ার কথা আছে ঠিক সেইভাবে সে ক্যারি আউট করবে। সো দিস ইজ দ্য কন্ট্রাক্ট। টার্মস অফ এনগেজমেন্ট ইজ এ কন্ট্রাক্ট বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অডিটর। তো ওইখানে স্কোপ অফ ওয়ার্ক কি আছে না আছে সেভাবে সে কাজটা করবে। অ্যান্ড অডিটর এট দ্য সেম টাইম হ্যাজ টু মেনটেন হিজ or her professional and ethical standards. এবার আসেন স্ট্যাচুটরি ডিউটি। মানে স্ট্যাচুটরি ডিউটি কেন, স্ট্যাচুটরি অডিট মানে কি বলেন তো? ইটস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা লিগাল রিকোয়ারমেন্ট অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট বাংলাদেশে, তাই না? ইয়েস এই ইয়েস। জন্য এটা স্ট্যাচুটরি। স্ট্যাচুটরি মানে হুইচ ইজ এনফোর্সেবল বাই দ্য ল, হুইচ ইজ ম্যান্ডেটরি, হুইচ ইজ গভর্নড বাই দ্য statute. এই জন্য as per the Companies Act requirement, every company has to conduct their audit on an annual basis, and auditor must be appointed. তো এখানে auditor is responsible to form an independent opinion. Independent opinion মানে কি? Which is not biased, which is free from discrimination, which is not influenced internally or externally. That is called independent. মানে এখানে auditor একদম স্বাধীনভাবে ওপিনিয়ন দিবে অন দ্য ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস। এই যে আপনারা যে প্রশ্নগুলো করতেছিলেন এতক্ষণ, যে অডিটর এটা ধরতে পারেনি ওটা ধরতে পারেনি, এই জন্য অডিটর কি বলতেছে যে অডিটর যে ওপিনিয়ন দিবে এটা দিবে অন দ্য ট্রু অ্যান্ড ফেয়ার, ওয়েদার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গিভ ট্রু অ্যান্ড ফেয়ার, এটার উপরে কথা বলবে। ট্রু অ্যান্ড ফেয়ার মানে হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্সের আবার বিভিন্ন ডেফিনেশন আছে। একটা অডিটর কখন বলতে পারবে ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস, তাকে কি পরিমাণ স্যাম্পলিং করতে হবে, তাকে কি কি জিনিসগুলো দেখতে হবে, কি কিভাবে অডিটের যে সাবস্টেন্টিভ টেস্ট, কমপ্লায়েন্স কন্ট্রোল টেস্ট সেগুলো করতে হবে, এগুলো ডিটেল লেভেলে বলা আছে। দেন অডিটর ক্যান কাম আপ উইথ এন কনক্লুশন ওয়েদার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গিভ ট্রু অ্যান্ড ফেয়ার। সো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ট্রু অ্যান্ড ফেয়ার মানে কি, যেটা আমরা অলরেডি ডিসকাস করছিলাম ইন দ্য ফার্স্ট ক্লাস। এটা আর ফার্দার ডিসকাশনে কিছু নাই। আর সেকেন্ড থিং হচ্ছে অডিটরকে কি করতে হবে, এনশিওর করতে হবে ওয়েদার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হ্যাভ বিন প্রপারলি প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ কোম্পানিজ অ্যাক্ট 1994। তো ম্যানেজমেন্ট যখন এনশিওর করবে যে অ্যাকাউন্টস ইজ প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ডস, তাহলে কিন্তু অডিটরও কিন্তু যদি এটার উপর কনফিডেন্স পায়, তাহলে অডিটরও ক্যান বি এবল টু গিভ এন রিজনেবল অ্যাসুরেন্স। এবার আসেন এরর। এটা আসলে অ্যাকাউন্টিং, মানে এটা তো অডিটে কখনো আসবে না যে এরর কাকে বলে, কত ধরনের কি কি, বাট এটা এরর গুলো জানতে হবে, মানে অডিটরকে জানতে হবে যে কোন সাইডে কিভাবে একটা এরর হয়ে যেতে পারে। তো অডিটর কিন্তু অলওয়েজই কি করবে, অডিটর ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। এটাই মাথায় রাখবেন, অডিটরের কাজ হচ্ছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট বের করা।
তো এটা এরর থেকে হতে পারে। তো এরর এবং ফ্রড বের করার দায়িত্ব কিন্তু ম্যানেজমেন্ট, সরি, অডিটরের না। এরর এবং ফ্রড বের করার দায়িত্ব অডিটরের না। অডিটর উইল বি ডিটেক্টিং ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ইদার ইট ইজ কামিং ফ্রম এরর অর ফ্রড। মানে এরর এন্ড ফ্রড থেকে যদি আসতে পারে, কিন্তু অডিটর এনশিওর করবে যে কোনো অ্যাকাউন্টস এর মধ্যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। স্যার ওই ধরনের ফ্রড অর ইরর যেগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ইফেক্ট করে সেগুলো তো আমরা ধরবো নাকি স্যার? হ্যাঁ, অডিটর তো অডিট করতেছে সাবজেক্ট ম্যাটার, যে সাবজেক্ট ম্যাটার অডিট করতেছে ওখানে এরর ফ্রড আছে কিনা সেটা দেখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি অডিট হয় তাহলে দেখতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো এরর বা ফ্রড আছে কিনা। কিন্তু আপনার প্রশ্নটা কি? আমার কোশ্চেনটা হচ্ছে অডিটররা তো ইরর অর ফ্রড ধরতে যায় না, ইরর এবং ফ্রড ধরবে হচ্ছে স্পেশাল অডিটের মাধ্যমে বা ম্যানেজমেন্ট ওইটা ম্যানেজমেন্টের কাজ, জি কাজ। জি বাট জি। আমার ওই যদি কোনো ধরনের ফ্রড বা ইরর থাকে যেটা হচ্ছে যেটার কারণে যেটার ইম্প্যাক্ট হচ্ছে আমার এফএসসি ঢুকছে, সেই ধরনের ইরর বা ফ্রড তো আমি ধরবো। জি জি, যেটা যেটা নিয়ে কাজ করবেন, যেটার উপর অ্যাসুরেন্স দিবেন, সেখানে কোনো এরর এবং ফ্রড আসছে কিনা সেটা ধরবেন না, ধরবেন ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। মানে অডিটর কোথাও কোনো ফ্রড এন্ড এরর ধরার জন্য যাবে না। অডিটরের কাজ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে, এই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট দেখা যাচ্ছে এরর থেকে হয়েছে, কোনো একটা ফান্ডামেন্টাল এরর থেকে হয়েছে, জি তাই স্যার। না? হতে পারে। জি জি। কিন্তু অডিটরের কাজ এরর ধরা না, অডিটরের কাজ ধরা হচ্ছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে কিনা সেটা ধরা। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? এখন আমি ধরেন আমি কোয়ালিফাইড অপিনিয়ন দিলাম, এখন আমার জি। বেসিস ফর কোয়ালিফাইড অপিনিয়ন, সেখানে তো আমি এটাকে স্পেসিফিক করে দেব না? হ্যাঁ, সেটা আপনি বেসিস অফ ওপিনিয়নে বলে দিলেন, ওটা তো অসুবিধা নেই। কিন্তু ওপিনিয়নে আপনি তো বলে দিলেন, এটা তো আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে আমরা ডিসকাশন করতেছি, তাই না? এটা রেসপন্সিবিলিটি নিয়ে ডিসকাশন করতেছি। এখন আপনার ওপিনিয়ন ফরমেশন রিপোর্টিং কি হবে সেটা হচ্ছে আরেকটা পার্ট। তাই সেখানে বেসিস অফ ওপিনিয়ন কি হবে, সেখানে ফ্যাকচুয়াল কথাটাই বলতে হবে। এটা কিভাবে এই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা আসছে সেটা বলে দিতে হবে। জি স্যার। সেটা হলো ওপিনিয়নের পার্ট, রিপোর্টিং এর পার্ট। তো এটা আমাদের যে রেসপন্সিবিলিটি। প্রবণ ভদ্র, আপনার ইয়ে করেন, ভিডিও অফ করেন। প্লাবন স্যার একটু প্লাবন নামাজের ভদ্র। ব্রেক দিলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু গ্যাপ দিয়ে কতক্ষণ দিব বলেন? স্যার 8:45। ওকে, 8:45 আসেন তাহলে। ওকে, ইনশাল্লাহ, থ্যাংক ওকে ইউ। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু you. আলাইকুম।